জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি আমাদের মডেল পেপার 18, অর্থাৎ আমরা এরপর লাস্ট থেকে ফার্স্ট এই দিকটা আলোচনা করব। আমাদের যারা তার মানে তোমরা যারা ক্লাস 12 এর পরীক্ষার্থী আছো সেমিস্টার 4 এর জন্য, যারা 2026 এর পরীক্ষার্থী, ঠিক আছে। আমরা রায় মার্টিন কোশ্চেন ব্যাংক যে বইটা থেকে ফিজিক্সের পার্টটা আলোচনা করব এবং আমাদের চ্যানেল এসপিডি সমাধানকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। এখনো তোমাদের যেহেতু পরীক্ষা প্রায় 1 মাস বাকি আছে, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চলো তাহলে আমরা শুরু করি। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা প্রচুর জন পিডিএফ কিনেছো এবং বারবার আমাকে পিডিএফ এর জন্য আবার বলেছো, কিন্তু আমার এই মুহূর্তে আর আপাতত টাইমে কুলোচ্ছে না, ঠিক আছে। তাই পিডিএফ আপাতত আর আসবে না, শুধুমাত্র ভিডিওগুলো আসবে। ভিডিওগুলোকে খুব ভালো করে দেখতে থাকো, কেননা আমাদের পরীক্ষা নির্ঘণ্ট প্রায় প্রকাশিত হয়ে গেছে। আমাদের জন্য পরীক্ষায় বেশি টাইম নেই, আমার হাতেও অতটা টাইম নেই। মোটামুটি চেষ্টা করবো 23শে জানুয়ারির মধ্যে পুরোপুরি তোমাদের সমস্ত মডেল পেপারগুলোকে শেষ করে ফেলা। আর তার জন্য এই যে পরবর্তী এক সপ্তাহ, এটা কিন্তু প্রত্যেকদিন ভিডিও আসবে। তো তার জন্য তোমরা এরপর চ্যানেলটাকে পুরো ফোকাস করে রাখো, যারা এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ দেখছো, কারণ তোমাদের এই 23শে জানুয়ারির মধ্যে মোটামুটি সব ভিডিও শেষ হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি আমাদের মূল ভিডিওতে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, যে সুসংগত উৎসদয়ের ব্যবধান যখন খুব বেশি হয় তখন কোনো ব্যতিচার সজ্জা দেখা যায় না কেন? তার কারণটা হচ্ছে, ধরো এইখানে আমরা ব্যতিচার সজ্জাগুলো এইভাবে দেখছি, ঠিক আছে। এর মানে এটা বোঝানো যে এই যে পর্দাটা, এইটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। এই যে উপরেগুলো দেখছো তরঙ্গ শীর্ষ, এগুলো হচ্ছে গঠনমূলক ব্যতিচার বোঝাবো। আর এই যে নিচের এই পার্টগুলো, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। ওকে, এই জায়গাগুলো হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তো এইখান থেকে যে দুটো সুসংগত আলোক উৎস, ধরো S1 আর S2, যেটা আমরা বিভিন্ন ভাবে তৈরি করি, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা তোমরা পড়েছো, ফ্রেনেলের বাইপ্রিজম, লয়েডস মিটার ইত্যাদি। তো এখান থেকে এই যে রশ্মিটা যাচ্ছে, অ্যাকচুয়ালি রশ্মির তরঙ্গ আকারে যাচ্ছে, সেটাকে আমরা রশ্মি আকারে আঁকার সুবিধাতে দেখাচ্ছি। আর এইখান থেকেও যে যাচ্ছে, ঠিক আছে, মানে এটাকে আমরা যদি সরলরৈখিক ভাবেই দেখাই এখানে আমাদের বোঝার সুবিধার্থে। তো সেক্ষেত্রে দেখো, যদি এদের মধ্যে ব্যবধান, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে, এটা যদি খুব বেশি হয়, তাহলে এদের মধ্যে যে পথ ডিফারেন্সটা মাপবো কিভাবে? এইখানে ধরো একটা আমরা পি বিন্দু কল্পনা করলাম, এখানে ধরো এ বিন্দু, ঠিক আছে। এই যে এখান থেকে এতটা, এই পি থেকে S2, এই ডিস্টেন্সটা অনেক বেড়ে যাবে। আর ডিস্টেন্স বেড়ে গেলে আমরা জানি যে ডেল্টা সমান যদি বেড়ে যায়, এটা যদি বেড়ে যায়, ভালো করে বোঝো। তো আমরা তো এটাও জানি যে ফাই সমান 2π/λ ইন্টু ডেল্টা, মানে দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে। পথ পার্থক্যটা বেড়ে যাবে, ফলে পথ পার্থক্যটা এত দ্রুত চেঞ্জ হবে, এখানে লিখে রাখছি পথ পার্থক্য প্রচুর বেড়ে যাবে, খুব বেড়ে যাবে, ঠিক আছে, খুব বেড়ে যাবে। ওকে, আর এই পথ পার্থক্য বেড়ে গেলে দশা পার্থক্য প্রচুর, এখানে দশা পার্থক্য, অর্থাৎ দশা পার্থক্য খুব দ্রুত চেঞ্জ হতে থাকবে, খুব দ্রুত চেঞ্জ হবে, ঠিক আছে। আর যখন এরকম দ্রুত চেঞ্জ হবে, যেরকমটা অনেকটা সেই এসি কারেন্টের ক্ষেত্রে হয়, তাই না, তেমনি আলোর দশা পার্থক্য এত দ্রুত চেঞ্জ হবে যে আমাদের চোখ, আমাদের যে একটা দৃষ্টি নির্বন্ধ ব্যাপার আছে না, অর্থাৎ আমরা 0.1 সেকেন্ডের মধ্যে দৃষ্টি নির্বন্ধ, এখানে এই কথাগুলো লিখছি, 0.1 সেকেন্ড এর মধ্যে যদি বারবার, মানে 10 বারের বেশি যদি চেঞ্জ হয়ে যায়, আমাদের চোখ সেটা আলাদাভাবে দেখবে না। তখন এখানে এইভাবে ঝালরগুলো দেখবো না, একটা স্মুথ জাস্ট লাইট দেখবো, ঠিক আছে, পুরোটা একটা লাইট দেখবো, মানে যখন তোমরা টর্চ লাইট ইউজ করো বা যে কোনো লাইটকে জাস্ট এক জায়গায় ফেললে একটা স্মুথ লাইট দেখা যায়, এখানেও আমরা সেটাই দেখবো তখন। তো তার জন্য আমরা কি বললাম, যে এখানে এই পথ পার্থক্যটা, অর্থাৎ এইখান থেকে লম্ব টানা পাই যে ডিস্টেন্সটা, এটা খুব বেড়ে যাবে, পথ পার্থক্য বাড়লে দশা পার্থক্য খুব বেড়ে যাবে, এবং এত দ্রুত সেটা চেঞ্জ হতে থাকবে যে তখন সেগুলোকার সুসংগত উৎস আকারও আর কল্পনা করতে পারবো না, ঠিক আছে। সুসংগত উৎস আকারও আর বলতে পারবো না, কারণ সুসংগত উৎস মানে হচ্ছে যেখানে দশা পার্থক্য প্রায় কনস্ট্যান্ট থাকে অথবা একই থাকে। হয়েছে। নেক্সট, 1-বি, সমবর্তক ও বিশ্লেষকের মধ্যবর্তী কোণ কত হলে নিঃসৃত আলোকরশ্মির তীব্রতা মূল অসমবর্তিত আলোর তীব্রতার 1/4 গুণ হবে? ওকে, তো দেখো এইখানে যে লাইটটা আসছে, ঠিক আছে, এটা হচ্ছে অসমবর্তিত আলো। ধরে নাও যে তার তীব্রতা হচ্ছে I0। মনে রাখবে, এই I0 এর তীব্রতা, অর্থাৎ অসমবর্তিত মানে এই দিকেও কাঁপছে, আর এই যে ডটগুলো দিচ্ছি মানে এই ভিতরে বাইরে, অর্থাৎ বোর্ডটার তলের সাপেক্ষে বাইরে ভিতরে দুটোই কাঁপছে, ঠিক আছে। তো ধরে নাও যে প্রথম এটা হচ্ছে পোলারাইজার, এটা একটা পোলারাইজার, ঠিক আছে। এই পোলারাইজারটার মধ্যে যখন যাবে, ধরো বোঝা যাচ্ছে যে এই দিকে কম্পনটা রাখছে, বাকি যে ডট চিহ্নটা মানে এই দিকে যে একটা কম্পন, ঠিক আছে, এই কম্পনটাকে আটকে দিচ্ছে। তাহলে কি হয়, এইখানটাতে একটা কম্পন বাদ যাওয়ার জন্য এখানে আলোর তীব্রতা I0/2 হয়, ঠিক আছে। এখন এইটা ধরো এই বরাবর, অর্থাৎ আগের যে ইয়েটা ছিল সেই তার সাথে এটা একটা অ্যানালাইজার, ওকে, বা বিশ্লেষক, এটাকে এ দিয়ে নাম দিচ্ছি, এটা পোলারাইজার বলে পি দিয়ে নাম দিলাম, ওকে। তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এইখানের পর যে রশ্মিটা বেরিয়ে আসবে, এইখানে যেটা এলো এই I0/2, অর্থাৎ I0 প্রাইম লিখছি, মানে I0 প্রাইম ইকুয়াল টু I0/2, ঠিক আছে, তার cos স্কয়ার থিটা এই আকারে বেরিয়ে আসবে। অর্থাৎ মেলাসের সূত্র থেকে, দেখো মেলাসের সূত্র থেকে আমরা কি লিখতে পারি, যে এ থেকে নির্গত আলো, তার জন্য আমরা কি লিখবো, সেটার যে তীব্রতা I0 প্রাইম ইন্টু cos স্কয়ার থিটা। আর I0 প্রাইম মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি I0 যাচ্ছিল,
এখানে একবার সমবর্তিত হয়েছে মানে এখানে I0/2 হয়ে যাবে, অর্থাৎ I0/2 ইন্টু কস স্কয়ার থিটা। এই মানটাকে বলেছে যে I0 এর 1/4, তাহলে I0/4, ঠিক আছে। সেটাই মনে হয় বলেছে যে অসমবর্তিত আলোর তীব্রতার 1/4, মানে এই যে I0টা যাচ্ছিল তার সাপেক্ষে। ওকে, অর্থাৎ এটা একটা পোলারাইজার, এখানে একবার হাফ হয়ে যাবে তীব্রতা, একটা কম্পোনেন্ট কাট হয়ে যাচ্ছে। তারপর এটা হচ্ছে অ্যানালাইজার, সে আবার একটা মানে এই যে থিটা অ্যাঙ্গেলের জন্য এদের মধ্যে এইটার সাথে, অর্থাৎ পোলারাইজার মানে এই লাইনটা, আর এটা হচ্ছে অ্যানালাইজার, দুটোর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেট করে নাও, আমরা কি লিখবো, এই I0টা কাটিয়ে দাও, অর্থাৎ কস স্কয়ার থিটা সমান হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে কস থিটা সমান হচ্ছে 1/√2, তাহলে এখান থেকে কস থিটা ইকুয়াল টু কস 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে এখান থেকে থিটার মান হবে দেখো 45 ডিগ্রি। খেয়াল রাখবে যে এখানে কিন্তু একবার হাফ হচ্ছে, এখান থেকে ডাইরেক্ট কিন্তু গোটা করতে পারবে না, তাহলে অ্যান্সার অন্য চলে আসবে, সেটা কিন্তু অ্যান্সার নয়, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনটা পড়ো। একের অথবা উত্তল দর্পণ দ্বারা সদ্বিম্ব গঠন করা কি সম্ভব? যদি সম্ভব হয় রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। হ্যাঁ সম্ভব। কি ক্ষেত্রে হয় বলতো? একের অর যে এটা ধরো উত্তল দর্পণ, ঠিক আছে। উত্তল দর্পণ মানে পেছন দিকটা এটা পারদ লেপা থাকবে, বাইরের দিকটা মানে ভুঁড়ি নামার মতো আর কি, ভুঁড়ি বেরিয়ে যাওয়ার মতো, তো পেটটা মোটা থাকবে, এটা তোমরা জানো। ওকে, তো ধরো এমন রশ্মি আসছে, ভালো করে বোঝো, এমন রশ্মি আসছে যারা হয়তো এই দর্পণটা না থাকলে এই জায়গাটাতে মিট করতো, ব্যাপারটা বুঝতে পারা গেছে। বা হয়তো এই দিক থেকেও সেরকম রশ্মি আসছে যেগুলো ওই দর্পণটা না থাকলে মোটামুটি এই জায়গায় মিট করতো, মানে করতো, অর্থাৎ এটা হচ্ছে একটা অসৎ বিম্ব হিসেবে কাজ করবে, ঠিক আছে। এটাকে এই বিন্দুটা হচ্ছে অসৎ বিম্ব। এখন এইখানে ধরো তার সি আছে, সি এর ঠিক হাফ পয়েন্টে এফ আছে। ওকে, তো খেয়াল করো আমি এখান থেকে সি পয়েন্টটাকে কানেক্ট করছি। আচ্ছা আমার একটু বাংলো, ঠিক আছে, অসুবিধা নেই। এইখান থেকে আমি সি পয়েন্টটাকে কানেক্ট করছি। খেয়াল করো যে এই দিকে সাপেক্ষে এটা তো আই অ্যাঙ্গেল, একইভাবে এটা তো অবিলম্ব, এটা আই অ্যাঙ্গেল। ওকে, তো আই অ্যাঙ্গেলের সাথে সমান রেখে এই বরাবরই কোথাও একটা বেরোবে, ধরে নাও এই বরাবর বেরোচ্ছে, তাহলে এটা আর অ্যাঙ্গেল। প্রতিফলনের সূত্র অনুযায়ী কি হয়, প্রতিফলনের সূত্র অনুযায়ী আর অ্যাঙ্গেল বা আই অ্যাঙ্গেল দুটো সমান হবে। একইভাবে এই দিকটাতেও দেখো, এইখান থেকে সমান রেখে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার সাথে সমান রেখে হাতে আঘাত একটু অ্যাডজাস্ট করে নাও, তো এইখানটাতে গিয়ে বেরোবে, বোঝা যাচ্ছে। তাহলে এইখানে যে ফাইনাল ইমেজটা তৈরি করবে সে কিন্তু সৎ বিম্ব। কথাটা বোঝা গেল? আরেকবার রিপিট করছি, এমন রশ্মি যারা আসতো এখানে কত মিট করতো, মানে এখানে একটা অসৎ বস্তু, এটা হচ্ছে অসৎ বস্তু, যেখানে ডট ডট করে আঁকা হচ্ছে অসৎ বস্তু, ঠিক আছে, অসৎ বস্তু হিসাবে কাজ করছে। তো এখানে যদি মিট করতো মনে হবে যেন এখান থেকে আসছে বিন্দুগুলো, কিন্তু তারা এইখান থেকে আমরা যখন সি পয়েন্টটাকে কানেক্ট করছি, দেখো এটা হচ্ছে তার মানে অবিলম্ব, এটা হচ্ছে N1 N2 নাম দিচ্ছি ধরো, এটা হচ্ছে অবিলম্ব, কারণ আমরা জানি যে দর্পণ থেকে ব্যাসার্ধ বরাবর যেটা আছে সেন্টার থেকে বা বক্রতা কেন্দ্র থেকে যেটা কানেক্ট হচ্ছে এটাই অবিলম্ব, ঠিক আছে। তাহলে এই দিকে অ্যাঙ্গেল আছে, মানে এইদিকে আপতিত রশ্মি আছে, মানে এইদিকে প্রতিষ্ঠিত রশ্মি আসবে, এই প্রতিফলিত, তাহলে এইখানে মিট করছে, আর এইটারও আপতিত রশ্মি এবং আপতন কোণ এটা, তাহলে তার উল্টো দিকে প্রতিফলিত রশ্মি ওইদিকে যাবে, এখানে যেটা মিট করছে আইটা হচ্ছে সদ্বিম্ব, ঠিক আছে। তাহলে মনে থাকবে যে কখন উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করে, সাধারণত উত্তল দর্পণ পিছন দিকে সবসময় অসদ্বিম্বই গঠন করে, ঠিক আছে। যখন অভিসারী রশ্মিগুচ্ছ আসছে এবং অসৎ বস্তুর ক্ষেত্রে, অতএব অভিসারী রশ্মিগুচ্ছ, যেহেতু আর পিডিএফ দেওয়া হচ্ছে না তাই আমি একটু ভাষা লিখছি এরপর, ঠিক আছে। কারণ তোমরা অনেকে আবার রিকোয়েস্ট করছে স্যার বাকি পেজগুলো পাচ্ছি না, তো বাকি মডেল পেপারগুলো দিন, কিন্তু আমার আর উপায় নেই, যদি আমি পিডিএফ বানাতে চাই সেখানে একটা যথেষ্ট টাইম লাগে, তোমাদের ভিডিওগুলো টাইমে শেষ করতে পারবো না, কারণ হাতে আমার একদমই টাইম নেই। আর হ্যাঁ, যেটা টার্গেট নিয়েছিলাম যে পিডিএফ গুলো বানাবো, ঠিক আছে, বাট আমার যেহেতু পরীক্ষা 1.5 ঘন্টা প্রকাশিত হয়ে গেছে, আর আমার কিছু করার নেই, কিন্তু তোমাদেরকে কথা দিয়েছি যে পিডিএফ গুলো মানে ভিডিওগুলো সব শেষ করবো, সো সেটা তো করতেই হবে। তাহলে একটা করতে গেলে মানে একটা পেতে গেলে একটা তো ছাড়তেই হবে, তাই না, ত্যাগ স্বীকার করতে হচ্ছে আমাকে নিজেকেও। ওকে, অভিসারী রশ্মিগুচ্ছ যারা অসৎ বিম্ব মানে অসৎ বস্তু গঠন করতো, অসৎ বস্তুর ক্ষেত্রে সদ্বিম্ব তৈরি করে, ব্যাস এই কথাটাকে লিখে দেবে, তারপর স্যার নাম্বার দেওয়ার রাস্তা খুঁজে পাবে না, ঠিক আছে। সদ্বিম্ব তৈরি করে মানে স্যার কোন পথে নাম্বার দেবে স্যার বুঝে নেবে, তৈরি করে, ঠিক আছে। ওকে, এইটুকুই। ছবিটি ভালো করে রাখবে। ফিজিক্সের পরীক্ষা মানে ফিজিক্স, তোমাদের এই ফিজিক্সের রেজাল্ট মানে কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তোমার স্মার্টলি অ্যান্সার করো না, ওই গোদা বাংলার মতো, মানে কি বাংলা ইতিহাস অনেক, আমি তো খুব খারাপ জিনিস লাগছে এটা, যে সায়েন্সের স্টুডেন্ট, আমারই নিজের অনেক স্টুডেন্ট আছে যারা বলছে বাংলা এটা সব থেকে ভালো সাবজেক্ট। আমি বললাম কেন? স্যার বাংলা এটা নাম্বার ওটা প্রচুর, বাংলা এটা বেশি পড়তে হয় না, বাংলা এটাতে আমাদের সোজা। আচ্ছা বাবা তুমি সায়েন্সে পড়ছো, বাংলা এটা তো ছোটবেলা থেকে এটা ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংরেজি ছোটবেলা থেকে তো আমরা শিখছি, না না, তার সাথে সায়েন্সের তুলনা চলবে না কখনোই, এটা মনে রাখতে হবে। তো তোমাকে সায়েন্সকে সায়েন্সের মতো করে ভালোবাসা দিতে হবে, তবেই সে তোমাকে ভালোবাসা দেবে, ঠিক আছে। তো ভালো করে পড়ো। আর ছবি ছবি ওই যে একটা কথা বললো যে একটা ছবি 10টা কথা বলে, তাই একটা ছবি দেবে, একবার অনেক কিছু উত্তর হবে, তো অল্প করে লিখবে। ওকে, পরের কোশ্চেন এসো। 2 এর কোশ্চেনটা দেখো,
10 মিটার ইনভার্স ক্ষমতা সম্পন্ন একটি উত্তল লেন্সকে সরল বিবর্ধক হিসাবে ব্যবহার করা হয়, মানে সরল অনুবীক্ষণ যন্ত্র আর কি। ঠিক আছে, তো লেন্সটি সর্বোচ্চ সর্বনিম্ন মৌলিক বিবর্ধন কত? দাগ। তো এইটা ধরো একটা উত্তল লেন্স, ঠিক আছে, এটা হচ্ছে তার আলোক কেন্দ্র, এখানে হচ্ছে ফোকাস, এইদিকে সেম ডিস্টেন্সে ফোকাস রাখো। তাহলে এর মধ্যে যদি বস্তু থাকে কি হয়, যেটা সমান্তরালে পাস করবে সে ধরো ফোকাস দিয়ে পাস করে, এটা আমরা জানি, আর একটাকে পাস করে এই আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। ওকে, তো এইদিকে তো রশ্মিটা ছড়িয়ে যাচ্ছে, এইদিকে আর কোথাও যাবে না, তাদেরকে পেতে গেলে আমাদেরকে ব্যাককে বাড়াতে হবে। আর ব্যাকে বাড়ানো মানে আচ্ছা এখানে উপরে কথা মিট করছে, তোমরা বুঝে নাও। ঠিক আছে, আমার বোর্ডে করলো না, ছবিটা নিচে করতে হতো। এইখানটা করে মোটামুটি ধরো একটা ইমেজ তৈরি করবে, আমি এবি নাম দিচ্ছি ইমেজটা, আর বস্তুটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল এবি। ওকে, এই হচ্ছে আমাদের কাহিনী। তার মানে কি, এর এই দিকেই তখন তৈরি করে। আর এই যে বিবর্ধকের ফর্মুলা এম সমান হয় 1 প্লাস ডি বাই এফ। ঠিক আছে, দুটো শর্ত, যদি বিবর্ধনটা কিরকম ভাবে আসবে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে যদি তৈরি করে, ন্যূনতম দূরত্ব, ঠিক আছে, তখন হয় m1 বলে লিখছি, m1 সমান 1 প্লাস ডি বাই এফ। আর ন্যূনতম দূরত্ব মান সবসময় জানো 25 সেন্টিমিটার ধরা হয়, মানে আমরা মিনিমাম 25 সেমি পর্যন্ত ঠিকঠাক করতে পারবো। তার থেকে যদি আমরা কাছে চলে আসি, মানে যত কাছে আসবো তখন চোখটা ফুলতে থাকবে, চোখে যন্ত্রণা হবে, মাথা যন্ত্রণা হবে, আর হচ্ছে আমরা ঝাপসা দেখবো। ঠিক আছে, ফোকাসটা ঠিকঠাক থাকবে না। আচ্ছা, এফটা কি বলেছে? 10 মিটার ইনভার্স। তাহলে এক কাজ করো, পি মানে হচ্ছে 1 বাই এফ, এটা বলেছে 10 মিটার ইনভার্স। ঠিক আছে, তো এটাকে আমরা সেমিতে বার করে নাও। আচ্ছা, এটা 25 সেমি আছে, কিন্তু ছোট হাতে ডি, সরি বড় হাতে ডিটা হচ্ছে 25 সেমি। তাহলে এটাকে কাজ করে 100 বাই এফ করে নাও, মানে হচ্ছে 10। তাহলে এখান থেকে এফ মানে আসবে 100 বাই 10, অর্থাৎ 10 সেমি। ওকে, তাহলে এখানে বসিয়ে দাও এফ এর জায়গায়, এটা লিখছি দেখো, এফ মানে হচ্ছে 10 সেমি। ঠিক আছে, তাহলে এটা হবে 1 প্লাস 2.5, মানে হচ্ছে 3.5, যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হয়। আর যদি অসীমে গিয়ে আর ফোকাস গুলো ভাবি আমরা, অসীমে ফোকাসের ক্ষেত্রে, ঠিক আছে, তখন আমরা কি লিখবো, তখন হবে m2 লিখছি। ধরো m2 সমান এইখানটা d বাই ডি থাকে, একটা d ইনফিনিটি হয়ে যাবে, শুধু d বাই এফ হবে। ঠিক আছে, d মানে হচ্ছে তখন 25, আর এফটা আগে বার করে নিচ্ছি দেখো 10, তার মানে 2.5। তাহলে ভ্যারি করছে কত, এই 2.5 থেকে 3.5 এর মধ্যে ভ্যারি করছে, অর্থাৎ 2.5 থেকে 3.5, এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে, নেক্সট পরে কোশ্চেন। আচ্ছা, আর আমাদের অনেকগুলো মডেল পেপার প্রায় হয়ে গেছে, কিন্তু 10, 11, 12টা হয়ে গেল। তো এরপর গুলো লাস্টে কথা 18, 17 করে একদম আমাদের শেষ হবে 10-এ গিয়ে, কারণ 9 পর্যন্ত ওখানে দেওয়া আছে তোমরা জানো। আর হচ্ছে কথা যে তোমাদের এখানে মানে মডেল পেপারগুলো যদি মনে হয় যে কোনো কোশ্চেন ডাউট লাগছে, তোমাদের হয়তো নিজেদের মতো করে একটা অ্যান্সার আসছে, বাট আমাদের এখানে অ্যান্সারটা আলাদা এসেছে, যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করে রাখবে। কোনোভাবে ডাউটগুলো রেখে তোমরা পরীক্ষা হলে বসবো না। ঠিক আছে, হতে পারে তুমি একটা থিওরি শিখেছো, সেই অনুযায়ী হয়তো সেটা অ্যান্সারটা অন্য কিছু আসছে, কিন্তু আমাদের এখান থেকে দেখলে যে অ্যান্সারটা অন্য কিছু। ওকে, সেগুলো জানাবে, কারণ হতে পারে যে আমাদেরও ভুল হবে না, তার কোনো মানে নেই, তবে যতটা সম্ভব চেষ্টা করে ভুলটাকে অ্যাভয়েড করা, কারণ আমাদেরকে তোমাদের কথা সব এতজন স্টুডেন্টের কথা ভেবে আমাদেরকে ভিডিওটা মানে পাবলিশ করতে হচ্ছে। তো যতটা সম্ভব আমাদেরকে, ওই যে একটা কথা বলেছিলাম আগেই, দ্য টিচার অ্যান্ড ডক্টর নেভার ক্যান মিস্টেক। ঠিক আছে, মানে ডক্টর অপারেশন করতে করতে যদি বলে ইস ভুল জায়গায় অপারেশন করতেছি, অন্য জায়গায় অপারেশনটা করতে হবে, চলো, তাহলে অবস্থাটা কি হবে, পেশেন্ট মারা যাবে, স্টুডেন্টদের ভালো হবে সেরকম। তো চেষ্টা করি ভুলটা যত সম্ভব কম হয়, কিন্তু ওই যে বললাম অ্যাজ এ টিচার আমরা কখনোই বলতে পারি 100% আমরা সঠিক। ঠিক আছে, তাই তোমরা চেষ্টা করবে, যদি তোমাদের ভুল মনে হয় অবশ্যই সেটা আমাদেরকে জানাবে। ওকে, আমরা সেটা ক্লারিফাই অবশ্যই করবো, কারণ আমরা তো স্টুডেন্টের কাছ থেকে অনেক কিছু শিখি। শুধু টিচার হিসেবে মানে আমরা ভরা বোতল, তোমরা খালি বোতল, এটা কিন্তু নয়। তোমাদের কাছ থেকে আমাদের শেখার আছে, আর আমাদেরকেও তোমাদের জন্য কিছু দেওয়ার আছে। এই হচ্ছে আমাদের কাহিনী। ঠিক আছে, চলো পরেরটা এসো। দুইয়ের অথবা কোনো গলীয় প্রতিসারক তলের মুখ্য ফোকাস দুটি অনুবন্ধী হয় কি? দেখো, গলীয় প্রতিসারক তল বলতে এটা আমরা একটা বুঝতে পারি, ধরো একটা কাঁচের স্ল্যাব, সেটাকে এইভাবে মানে গর্ত করে কেটে নিয়েছি। তো এর ক্ষেত্রে অনুবন্ধী ফোকাস যেগুলো পাওয়া কখনোই সম্ভব না। এটা ধরো একটা মেরু, ঠিক আছে, অনুবন্ধী ফোকাস মানে কি, যেখানে বস্তু রাখবো তখন ধরো এখানে যদি প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি এটা আসবে না, ছবিটা আরো ছড়িয়ে যেত, মানে ছবিটা উল্টো দিকে আসবে, যাকে এটা তো উত্তলের ক্ষেত্রে আসবে এইভাবে, তো এই দিকে ধরো চলে যাচ্ছে। ওকে, তাহলে এইখানে বস্তু রাখলে প্রতিবিম্ব এখানে তৈরি হতে হবে, কিন্তু মনে রাখবে এটা ক্ষেত্রে দেখো অসৎ তৈরি হচ্ছে, অসৎ আর সৎ কখনো একসাথে আসতে পারে না, 1 নম্বর। আর 2 নম্বর, যদি এটা উত্তল মানে উত্তল তলও আমরা যদি ভাবি, ধরো এরকমটা আসছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এইখানে বস্তু রাখলে সোজা আলোক কেন্দ্র মানে আলোর রশ্মি এইদিকে গিয়ে ধরো এখানে কত মিট করবে, যদি আমরা ঠিকঠাক ভাবে আঁকি বুঝতে পারবো। এটা একটা তল, দুটো তল যদি থাকতো, যেমন ধরো একটা লেন্সের ক্ষেত্রে হওয়া সম্ভব, কারণ এই তলটার জন্য এইদিকে একটা ফোকাস বিন্দু পাবো, এই তলটার জন্য এইদিকে একটা ফোকাস, তখন এইখান থেকে রাখলে এইখানে হয়তো প্রতিবিম্ব পাচ্ছি, এইদিকেও রাখা যাবে, এইদিকে রাখলে এইদিকে প্রতিবিম্ব পাবো। কিন্তু দেখো, এটা তো একটা কাঁচ মাধ্যম, এর ভিতরে বস্তুটা ঢোকাবে কি করে তুমি, বোঝা যাচ্ছে? এটা ক্ষেত্রে সম্ভব, এটা তো এই জায়গাটা হচ্ছে কাঁচ, ওকে, কিন্তু এই দিকটা বায়ু, ঠিক আছে, আর এই দিকটা বায়ু, তার মানে তুমি এইদিকেও চাইলে বস্তু রাখতে পারো, এইদিকেও রাখতে পারো। তো এটা ক্ষেত্রে সম্ভব, দুটো তল আছে তাই দুটো ফোকাস বিন্দু থাকতে পারে, কিন্তু এটা একটা তল মানে একটা ফোকাস থাকবে, দুটো থাকবে না, মানে এইটা যদি বস্তু হয় তো ফোকাসটা এখানেই থাকবে,
এটার ক্ষেত্রে এইখানেই ফোকাস হবে, ঠিক আছে, দুটো থাকবে না। ওকে, তাই এটার ক্ষেত্রে সম্ভব হয় না। তাহলে মনে রাখবে যে গলীয় প্রতিসরক তলের ক্ষেত্রে অনুবন্ধী ফোকাস যুগল হয় না। ওকে, এটা ব্যাখ্যাটা আর একটু ভালো করে লিখবে, মানে যেগুলো মুখে বললাম সেগুলো একটু ভালো করে লিখবে, ঠিক আছে। ফোকাস দুটো অনুবন্ধী হয় কি অনুবন্ধী হয় না। কোন অবস্থায় অবতল লেন্স কোন অবস্থায় সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত করে? সাধারণত অবতল লেন্স কি করে? এটা হচ্ছে অবতল লেন্স। আচ্ছা, এখানে একটা অবতল লেন্স, একটা মডেল পেপার 1, আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। মডেল পেপার 1 আমাকে একটা স্টুডেন্ট কমেন্ট করেছে, তোমাকে অবশ্যই থ্যাংক ইউ। তোমার মধ্যে একটা মানে ইয়ে এসছে, কিউরিয়াসিটি সাইড থেকে গলীয় তল হবে না, ওখানে আমি একবার কোশ্চেনটা আসছি, ঠিক আছে। দেখো মডেল পেপার 1 এ কোশ্চেনটা ছিল 6 দাগের এ, মানে সেকশন বি থেকে আর কি, সেকশন বি অর্থাৎ বি সেকশনের 6 দাগের এ কোশ্চেনটা ছিল যে একটি অবতল লেন্সের ফোকাসে একটি বিন্দু আলোক উৎস রাখা হলে লেন্স দ্বারা প্রতিসৃত রশ্মিগুচ্ছ ক্ষেত্রে তরঙ্গমুখ কি প্রকৃতির হবে? আমি ওখানে অ্যান্সারটা বলেছি মডেল পেপার 1 এ, ব্যাখ্যাটা করেছে সমতল হবে। এটা কিন্তু একটা কনফিউশনাল কোশ্চেন, আমি ওখানেই বলে দিয়েছিলাম। তারপর কেন কনফিউশনাল? ধরো এটা একটা অবতল লেন্স, ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে এই ফোকাসে একটা বস্তু রাখা হয়েছে, এটা হচ্ছে ফোকাস, বাঁ দিকে সাধারণত অবতল লেন্সের ফোকাসকে মানে মুখ্য ফোকাস হিসেবে ধরা হবে। তো এখান থেকে যখন রশ্মিগুলো যাচ্ছে, দেখো আমরা তো জানি যে অবতল লেন্স নিজে একটা অপসারী লেন্স, হ্যাঁ কি না? অপসারী লেন্স মানে সে কিন্তু আরো ছড়িয়ে দেবে, অর্থাৎ সে কিন্তু আরো এইদিকে ছড়িয়ে দেবে, বোঝা যাচ্ছে কথাটা? অর্থাৎ একে যদি মিট করে এইদিকে কত একটা গিয়ে মিট করবে, দেখো ব্যাকে বা এইদিকে রশ্মিটা তো সে তো মিট করছে এখানেই। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? এইখান থেকে এটা ধরো ও বিন্দু, এটা হচ্ছে এ, ঠিক আছে, আর এইটা হচ্ছে আই মানে ইমেজ, ভালো করে বোঝা যাচ্ছে? তো এইখান থেকে হচ্ছে ধরো ইউ, ইউ মানে কত গো? এখান থেকে এতটা আর কি, ইউ মানে হচ্ছে ফোকাস। তাহলে দেখো 1/v - 1/u = 1/f, এই ফর্মুলা থেকে দেখো মানে দুটোই হবে। এই দুটোর জন্য আমি অ্যান্সারটা বলছি, যেহেতু ওখানে একটা ব্যাখ্যা করেছি যে সমতল হবে। তোমরা ওই ভিডিওটা, ফার্স্ট ভিডিওটা মানে মডেল পেপার 1টা একবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো এটা আবার দেখো কি আসছে, 1/v, v - 1/u টা দেখো বাঁ দিকে, তাহলে মাইনাস এফ ধরো, মানে ধর সরি, হ্যাঁ ফোকাসই বস্তুটা রাখছি, মানে কি এখান থেকে ডিসটেন্সটা ফোকাসটা, ঠিক আছে, ইউটা এফ হবে মাইনাস এফ সমান অবতল দর্পণের ফোকাস, সরি অবতল লেন্সের ফোকাস তো মাইনাস হয় বাঁ দিকে। তাহলে এগুলোকে একটু ক্যালকুলেট করো, 1/v, এটা প্লাস হবে ওইদিকে গেলে -1/f -1/f সমান হচ্ছে -2/f। তাহলে কি দাঁড়ালো? v সমান -f/2। দেখো এখানেও মোটামুটি ছবি অনুযায়ী যদি আঁকি, এই জায়গাটাতে আমাদের চলে আসছে, অর্থাৎ এইখান থেকে এটা হচ্ছে এফ, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে f/2, f/2 খুব ছোট করে লিখছি, ছবি হয়তো ওখানে ধরা পড়বে কিনা জানি না, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু আরো এদেরকে মানে এইদিকে আরো সরি ডাইভার্জেন্ট করে দিচ্ছে, মানে ছড়িয়ে দিচ্ছে। ফলে এই যে রশ্মিগুলো, এই একটা রশ্মি আমি টানছি, এই একটা রশ্মি যাচ্ছে, এই একটা রশ্মি, এদেরকে যদি আটকানো হয় এরকম একটা গলীয় তল কল্পনা করতে হবে, ঠিক আছে, এদেরকে আটকাতে গেলে একটা গলীয় তরঙ্গমুখ কল্পনা করতে হবে। সো সেক্ষেত্রে অ্যান্সারটা হবে গলীয় তরঙ্গমুখ, ঠিক আছে। তোমরা কমেন্ট করেছো কেউ, আমি অনেকগুলো কমেন্টের মাঝে মনে নেই, আমার খেয়াল পড়লো কোশ্চেনটা, ঠিক আছে। তো থ্যাংক ইউ যে কমেন্টটা করেছো, অবশ্যই আমি কমেন্টটা এখানে স্ক্রিনে একবার তুলে দেবো, কে করেছে তাহলে বুঝতে পারবো আর কি, এই মুহূর্তে আমি রেকর্ড করছি তার মাথায় নেই। ওকে, তো গলীয় তল এই ক্ষেত্রে হবে। আবার দেখো আগের ভিডিওটাতে মানে মডেল 1-এ আমি আলোচনা করেছি যে সেক্ষেত্রে সমতল হবে। তো এখন কোশ্চেনটা ক্লারিফাই করার জন্য তোমরা দুটোই অ্যান্সার লিখবে এবং দুটোরই ছবি আঁকার চেষ্টা করবে, ঠিক আছে, তাহলে আর কনফিউশনটা সাইডে থাকবে না। ওকে, এখানে দেখো ফর্মুলা ধরো আমরা একটা করলাম, আর নর্মাল যে মানে আলোটা ছড়িয়ে যাচ্ছে, যে কোনো ছড়ানো আলোকে ধরতে গেলে তো আমাদের এইভাবে গলীয় তল কল্পনা করতেই হয়, ঠিক আছে। পরেরটা এসো, হ্যাঁ 3-এর কোশ্চেনটা বলছি, অবতল লেন্স কোন অবস্থায় সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত করে? দেখো অবতল লেন্স সাধারণত কি করে বললাম, রশ্মিগুচ্ছকে ছড়িয়ে দেয়, ঠিক আছে। এই যে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে, এটা সাধারণত মনে হয় যেন এইখান থেকে বেরিয়ে আসছে, দিয়ে এই সোজা ধরো বার করে দিল, বা এখান থেকে বেরিয়ে আসছে মনে হচ্ছে যেন এই সোজা বার করে দিল, এটা একটা ছড়িয়ে দিল, মানে কি এই যে একটা রশ্মি, এই যে রশ্মি, এই যে রশ্মি সবাই দেখো ছড়িয়ে যাচ্ছে। এটা হয় কখন? এর ধরো প্রতিসরাঙ্ক মিউ, আর চারপাশে প্রতিসরাঙ্ক আমি বলছি এটা মিউ 1, এটা মিউ 2, ঠিক আছে। তাহলে মিউ 2 যখন গ্রেটার দ্যান মিউ 1 হয় তখন এই ধর্মটা প্রদর্শন করে, তার যে নিজস্ব ধর্ম। উল্টো দিকে যদি অবতল লেন্সের প্রতিসরাঙ্ক মিউ 2 লেস দ্যান মিউ 1 হয়, মানে চারপাশের মাধ্যমে তুলনায় তার প্রতিসরাঙ্ক যদি কম হয়, ঠিক আছে, এখানে লিখছি চারপাশের মাধ্যমে তুলনায়, চারপাশের মাধ্যমের তুলনায় অবতল লেন্সের প্রতিসরাঙ্ক, অবতল লেন্সের ভাষা না লিখলেও চলতো, তোমাদেরকে মুখে বলেই বুঝতে পারবে, প্রতিসরাঙ্ক কম হলে, ওকে, তখন কিন্তু এ যে রশ্মিগুলো এইভাবে ছড়াচ্ছে সেই জিনিসটা উল্টোটা করবে, অর্থাৎ এরকম ঘটনা ঘটাবে, ঠিক আছে। এই যে রশ্মিগুলো আসছে এই মাঝখান থেকে ঠিক মিডল পয়েন্ট থেকে শটে এই দিকে মিট করাবে, তখন অর্থাৎ অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত করবে। যখন কি বললাম, এটা ধরো প্রতিসরাঙ্ক মিউ 2, চার পাঁচটা হচ্ছে মিউ 1, তাহলে মিউ 2 লেস দ্যান মিউ 1, এটা যদি হয়, এই যে সত্যটা, ঠিক আছে। ওকে, মানে এক কথায় উত্তর লিখে দেবে যে চারপাশের মাধ্যমে প্রতিসরাঙ্ক ওই অবতল লেন্সের তুলনায় যদি বেশি হয়, হ্যাঁ বেশি হয়, আর কাচের যে লেন্সটা তাকে এমন একটা মাধ্যমে ডোবালাম যেটা প্রতিসরাঙ্ক কাচের থেকে বেশি,
তখন সে মানে অবতল লেন্সে উত্তলের মতো আচরণ করবে। ওকে, নেক্সট 3 পদার্থ কোন অবস্থায় থাকলে প্রতিবর্ণালী উৎপন্ন হয়? এটা দেখো তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে একটা অ্যান্সার করতে দিয়েছিলাম, কোশ্চেনটা পেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল কোশ্চেনটা আর কি, সেই জন্যই দিয়েছিলাম। তো অনেকে রিপ্লাই দিয়েছে, দেখলাম অনেকজনের সঠিক অ্যান্সার দিয়েছে। এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা বা বাষ্প অবস্থায়। ঠিক আছে, 3 গ্যাসীয় বা বাষ্প অবস্থায়, তখন যদি গ্যাসীয় বা বাষ্প অবস্থায়। ঠিক আছে, তো তখন যদি স্পেকট্রোমিটার যন্ত্রে যদি আমরা ধরি বর্ণালীগুলোকে, তখন কিন্তু সেটা প্রতিবর্ণালী সৃষ্টি হবে। ঠিক আছে, নাও 3 অথবা ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে ব্যবধান 0.2 মিলিমিটার। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে আলোর জন্য ঝালরের কৌণিক বেদ 0.15 ডিগ্রি হলে ল্যামডার মান কত? বিটা মানে হচ্ছে ল্যামডা বড় মামা বাই ছোট মামা। ঠিক আছে, ছোটাতে ডি বলা দরকার নেই আশা করি। যে সোর্স দুটো অর্থাৎ সুসংগত উৎস দুটোর মধ্যে দূরত্ব ডি, এটা ধরো S1 এটা S2, আর এখান থেকে যে পর্দার দূরত্ব সেটা হচ্ছে বড় হাতের ডি। ঠিক আছে, আর কৌণিক বেদ মানে হচ্ছে বিটা বাই ক্যাপিটাল ডি, এটাকে লেখা হয় ট্যান থিটা দিয়েও ডিনোট করা হয়, ট্যান থিটা। ওকে, মানে এখান থেকে যে অ্যাঙ্গেলটা করে, ধরো এখানে যে ঝালরগুলো তৈরি করছে, কোনো একটা ঝালর এই জায়গাটা আছে, তার যে অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইখান থেকে এটা হচ্ছে এক্সএন। ওকে, আর এখান থেকে এটা হচ্ছে ডি, সরি এটা এক্সএন বাই ডি, অর্থাৎ ট্যান থিটা মানে হচ্ছে এক্সএন বাই ডি। ওকে, আর এক্সএন মানে হচ্ছে দেখো এইখান থেকে 1 বিটা 2 বিটা আছে, এটা অ্যাকচুয়ালি ইয়েটা যেটা হয় মানে সেন্ট্রালটা সবসময় উজ্জ্বল ধরা হবে, তাহলে এই ছবিটা আসবে, একটু ছবিটা চেঞ্জ করে দিয়ে দাও। এটা মানে এইটা উজ্জ্বল এইভাবে আসবে, ধরো এই মিডল পয়েন্ট থেকে এটা হচ্ছে এন বিটা, তাহলে এক্সএন মানে হচ্ছে এন বিটা। ঠিক আছে, তো তো একটু ফর্মুলা লিখে দাও। মানে এখানে দেখো একটা ঝালর, দুটো ঝালর, তিনটে ঝালর করে করে এখান থেকে এটা হচ্ছে 1 বিটা, এটা 2 বিটা, 3 বিটা, এরকম করে করে আসছে। ঠিক আছে, এইভাবে এক্সএন এর মান আসবে এন বিটা। ওকে, তাহলে এন বিটা বাই ডি, এন ইন্টু বিটা মানে ফর্মুলা বসিয়ে দাও, ল্যামডা ডি বাই ছোট হাতে ডি বাই ক্যাপিটাল ডি, তাহলে এন ল্যামডা বাই ছোট হাতে ডি। ঠিক আছে, এটা জানতে চাইছে। আচ্ছা, ট্যান থিটার মান দিয়ে দিয়েছে দেখো, মানে থিটার মান দিয়ে দিয়েছে। ট্যান থিটা মনে রাখবে, থিটা যখন খুব ক্ষুদ্র তখন ট্যান থিটাটাকেই থিটা লিখবো, ট্যান থিটাটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে 0 পয়েন্ট, অর্থাৎ থিটার মান এইটাকে লেখো 0.15 ডিগ্রি আছে, এটাকে এক কাজ করবে পাই বাই 180 গুণ করে রেডিয়ান করে নেবে। কেন রেডিয়ান করছি? সাধারণত এসআইতে রেডিয়ানটাকে মাপা হয় কোণের একক হিসাবে, আর সেক্ষেত্রে সব এককগুলো আমরা রেডিয়ানে ইউজ করবো, এই মিটারে ইউজ করবো আর কি, মানে এসআইতে। এবার ডাটাগুলো দেখতে হবে, 0.2 মিলিমিটার ল্যামডার জন্য ডিটা দিয়ে দিচ্ছে ছোট হাতের ডি, তো এখান থেকে দেখো ছোট হাতের ডিটা দিয়ে দিচ্ছে, ল্যামডাটা জানতে চেয়েছে। তাহলে ল্যামডা সমান হচ্ছে থিটা ডি বাই এন। ঠিক আছে, ঝালরের কৌণিক বেদ, এখানে এনটাকে 1 ধরে নাও, তার থিটাটা হচ্ছে 0.15 ডিগ্রি, মানে পাই বাই 180 গুণ করে কি করব আমরা রেডিয়ান করে নেবো। আর ডিটা বলে দিচ্ছি দেখো 2 মিলিমিটার, 2 × 10⁻³ মিটার। ঠিক আছে, তো এটা একটু ক্যালকুলেট, পাই বাই 15/100, তাহলে এটা একটু 15/100 ইন্টু 180 ইন্টু 2 গুণিত 10⁻³ ক্যালকুলেশনটা করো, 15 12 180 নাকি, 15 12 1200, 2 6 12, 2 6 12 মানে হচ্ছে তোমার পাই বাই 6 ইন্টু 10⁻², 2 আর 3 5 -5, এটা অ্যান্সার যা আসবে সেটা অ্যান্সার। পায়ের মান 3.14 মানে আচ্ছা, এটা 0.2 মিলিমিটার দেওয়া আছে দেখো, ছোট হাতের ডিটা 0.2 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এটা বাই একটা 10 করে দাও। ওকে, ইন্টু 10⁻⁻1, তাহলে এটা হবে 10⁻⁷। ঠিক আছে, তাহলে এটা আছে 5 2 3 5 অ্যাংস্ট্রম দেখো, অর্থাৎ 10⁻3 7 আর 10 বিয়োগ করলে 3, 3টে শূন্য সরিয়ে দিলে 3টার পর 10 হলে দেখো ল্যামডা সমান 5235 অ্যাংস্ট্রম। ওকে, এটা অ্যান্সার। ঠিক আছে, একটু দেখে নেবে জাস্ট ফর্মুলা, মানে অঙ্কটা অত বড় নয়, যতটা আমি বললাম আর কি, সিম্পল ভাবে করলে আরো ভালো হতো। তোমরা যারা প্রিপারেড আছে সিম্পল ভাবে করবে, আমি বোঝানোর জন্য একটু ডিটেলসে বলে গেছি। পরের কোশ্চেন 4 দেখে, আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত একটি পরীক্ষায় কাট অফ বিভব বনাম আপতিত আলোর কম্পাঙ্ক লেখচিত্রে নতি পাওয়া গেল 4.1 × 10⁻15 ভোল্ট সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবকের মান নির্ণয় করো। তো 4 এ দেখো, তোমরা সেই আলোক তড়িৎ ক্রিয়া সমীকরণ মনে আছে, এইচ নিউ, যে ফোটনের যে লাইটটা এসে পড়ছে আর কি, লাইট বা ফোটনের শক্তিটা, সেটা হচ্ছে ই ম্যাক্স। ঠিক আছে, এটাকে আমি কে দিয়ে ডিনোট করবো বা অন্য একটা কিছুতে, প্লাস W0 মানে হচ্ছে কার্য অপেক্ষক। তো এখান থেকে এইচ নিউ সমান ই ম্যাক্সটাকে আমি ই V0, V0টা হচ্ছে নিবৃত্তি বিভব প্লাস W0, তাহলে এখান থেকে ই V0 সমান হচ্ছে এইচ নিউ মাইনাস W0, বা এটাকে V0 সমান এইচ বাই ই ইন্টু নিউ প্লাস মাইনাস W0 বাই ই, এটাকে তুলনা করো y সমান mx প্লাস সি এই সমীকরণের সাথে। তাহলে এমটা হচ্ছে নতি মানে হচ্ছে এইচ বাই ই। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একটা গ্রাফ প্লট করি এইভাবে আসবে, দেখবে এইদিকে নিউ, এইদিকে হচ্ছে V0, তো এইভাবে গ্রাফটা আসবে, যার নতিটা হচ্ছে এইচ বাই ই, অর্থাৎ এই যে সমীকরণটা
v0 সমান আছে, এটাকে ঘিঞ্জি লাগছে, এটাকে মুছে দিচ্ছি, h/e ইন্টু নিউ প্লাস মাইনাস w0/e, এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে তখন w0/e। এখন বলে দিচ্ছে নতি পাওয়া গেল, তাহলে m সমান হচ্ছে h/e, এই মানটা দেখো একটা বলে দিয়েছে, সেই নতিটা বলেছে 4.12 10⁻⁻15, তাহলে 4.12 ইন্টু 10⁻⁻15। তো এখান থেকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে h সমান কি হবে, e ইন্টু এই মানটা 4.12 10⁻⁻15, e এর মান মানে ইলেকট্রনের আধানের মান বসে দাও 1.602 ইন্টু 10⁻⁻19 ইন্টু 4.12 10⁻⁻15, ঠিক আছে। এটা গুণটা করো না তাহলেই চলবে। তোমরা কি করবে, এইটার সাথে এটা শুধু গুণটা করো, 6.60 ইন্টু 10⁻19 আর 15 কত হয় -34 জুল সেকেন্ড হয়ে যাবে, মানে ইলেকট্রন ভোল্ট ইন্টু সেকেন্ড, তো অর্থাৎ এটা ছিল দেখো ভোল্ট সেকেন্ড এই মানটা, তার সাথে ইলেকট্রন মানে কুলম্ব গুণ হচ্ছে, কুলম্ব ভোল্ট মানে হচ্ছে জুল ইন্টু সেকেন্ড, ঠিক আছে। তোমরা তো জানো এককটা অলরেডি। ঠিক আছে, পরেরটা 4-এর অথবা না 4-এর বি, আলোক তড়িৎ ক্রিয়াকে এক্স রশ্মির বিপরীত ঘটনা বলা হয় কেন? আবার এক্স রশ্মি নিঃসরণের বিপরীত ঘটনা হলো আলোক তড়িৎ নিঃসরণ। আমি একসাথে দুটো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। 4-এর বি, ঠিক আছে। আরেকটা দাগ নাম্বার হচ্ছে 5-এর অথবা 5-এর অর, এই দুটো কোশ্চেন একই দিয়েছে, এক্স রে আর ফটো ইলেকট্রিক এফেক্ট। এক্স রে আর ফটো ইলেকট্রিক এফেক্ট এই দুটো হচ্ছে বিপরীত, ওকে, অপোজিট। কেন বলা হয়? কারণ মুখেই শুনে নাও তাহলে বুঝতে পারবে। এক্স রে ঘটনাটা কি হয়, এক্স রে মানে হচ্ছে বাইরে থেকে, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, তার চারপাশে এই যে কক্ষপথগুলো আছে, এখানে ধরো ইলেকট্রনগুলো আছে, তো বাইরে থেকে আমাকে কি হচ্ছে, ইলেকট্রনকে আমরা নিয়ে আসছি, ঠিক আছে। ইলেকট্রন ফেলে এখান থেকে আমরা এইচ নিউ যে এক্স রে পাচ্ছি, যেটা ফোটনের সমষ্টি আর কি, তো চৌম্বকীয় তরঙ্গ মানে ফোটন দিয়ে ভাববো। তার মানে এখান থেকে কি হচ্ছে, ইলেকট্রন থেকে আমরা ফোটন পাচ্ছি এক্স রে ক্ষেত্রে। অন্যদিকে ফটো ইলেকট্রিক এফেক্টে কি পাচ্ছি, এটা ধরো একটা ধাতব পাত, ঠিক আছে, এখান থেকে বাইরে লাইট এসে পড়ছে, মানে এইচ নিউ পড়ছে, দিয়ে এখান থেকে আমাদের ইলেকট্রন বেরিয়ে আসছে, ওকে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এইচ নিউ থেকে ইলেকট্রন পাচ্ছি, মানে ফোটন থেকে ইলেকট্রন পাচ্ছি, তাই এই দুটো হচ্ছে বিপরীত ঘটনা। এরপর একটু ভাষাটা সুন্দর করে লিখবে, কি লিখবে বুঝতে পারছো, যে এক্স রে নির্গমনের ক্ষেত্রে মানে শক্তিশালী ইলেকট্রন দ্বারা বাইরে কক্ষপথে বা বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলোকে আঘাত করে যে চুম্বকীয় তরঙ্গ পাওয়া যায়, মানে ফোটন পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার মানে ইলেকট্রন থেকে ফোটন তৈরি হচ্ছে আর কি। আর ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে বাইরে থেকে লাইট পড়ছে, মানে ফোটন কণা পড়ছে, সেখান থেকে ধাতব প্লেট থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে, অর্থাৎ ফোটন থেকে ইলেকট্রন নির্গমন, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, এটা একটু ভালো করে দেবে। আচ্ছা, 4-এর অথবা, পদার্থ তরঙ্গ বা জড় তরঙ্গ কি সাইনধর্মী তরঙ্গ দিয়ে প্রকাশ করা যায়? 4-এর অথবা এখানে লিখে দিচ্ছি, না, অ্যান্সারটা হচ্ছে না। 4-এর অর না, ঠিক আছে। সাইন তরঙ্গ দিয়ে এটাকে প্রকাশ করা যায় না। তো এটা কি করা যায় তাহলে, এটা একটা কোয়ান্টাম তত্ত্বের ধারণা, সেখানে যে ওয়েভ প্যাকেট বলা হয় সেই ধারণা থেকে কোয়ান্টাম বলবিদ্যা বলা হয়, ঠিক আছে। সেখান থেকে এটা ব্যাখ্যা করতে হয়, যেখানে একটা হাইগেনবার্গের অনিশ্চয়তা নীতিগুলো কাজে লাগে, যে সাইন ওয়েভ মানে হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন এসে ফলো করবে, কিন্তু এটা কখন কোথায় কোন অবস্থায় কিভাবে থাকবে বলা মুশকিল, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রন তরঙ্গ যেটা বা ডি ব্রগলি তরঙ্গ যেটাকে বলছি, কখন কোন অবস্থা থাকবে বলা মুশকিল, যেখানে একটা অনিশ্চয়তা রয়ে যায়। তো সেটা যে এইভাবে স্মুথলি প্যাটার্নটা ফলো করবে, মানে হচ্ছে সাইন ওয়েভটাকে ফলো করবে, তার কোনো মানে নেই, ঠিক আছে। শর্ডিঞ্জার ইকুয়েশনটা থেকে ওইটা ভালো পাওয়া যায়। তো তোমাদের অত ডিটেলসে লাগবে না, শুধু হালকা করে লিখবে 2 নম্বরের মতো করে, যে না পাওয়া যায় না সাইন ওয়েভ একটা। আর সাইন ওয়েভটা প্রকাশ করে সাধারণত যে তরঙ্গটা সুনিশ্চিতভাবে কোথাও পাবো, মানে সুনিশ্চিতভাবে বলতে যেটা হয়তো সঠিকভাবে কোথায় পড়ছে, কোথায় যাচ্ছে, কখন কোন অবস্থানে রয়েছে, কোন দশায় রয়েছে, সবকিছু সুনিশ্চিতভাবে। কিন্তু ডি ব্রগলি তরঙ্গ যেটা আমরা আলোচনা করি, সেটা একটা অনিশ্চয়তা থাকে, এবং এখানে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি সেটাও জানো, যে একসাথে ভরবেগ আর অবস্থান এই দুটোকে একসাথে মাপা যায় না, ঠিক আছে। এগুলো একটু ছোট ছোট করে লিখবে। আচ্ছা, 4-এর অথবা বি বলছে যে ধাতব পৃষ্ঠের উষ্ণতা বাড়লে ধাতুটি কার্য অপেক্ষকের কিরূপ পরিবর্তন ঘটে? কোনো পরিবর্তন ঘটে না, মনে রাখবে, কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে। তাহলে ঘটেটা কি, যে কার্য অপেক্ষক বা W0 যেটা বলি, সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে ধাতুর উপাদান, অর্থাৎ কোন ধাতুটা ইউজ করছি তার উপর ডিপেন্ড করে। আর 2 নম্বর হচ্ছে ধাতুর, আচ্ছা এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ধাতুর পৃষ্ঠের প্রকৃতি, ঠিক আছে, ধাতুর পৃষ্ঠের প্রকৃতি, ওকে। এবার সেটা অমসৃণ না পালিশ করা নাকি মসৃণ, এইসব জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, ওকে। মানে ইলেকট্রন কি হারে বেরোবে কি না বেরোবে সেটা তার সারফেসের নেচারটার উপর ডিপেন্ড করে, ওকে। তারপর বলেছে যে 5-এর দাগ, দেখাও যে গ্যাসীয় অণুর ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য গ্যাসটি পরম উষ্ণতার বর্গমূলের ব্যস্তানুপাতিক। 5-এরটা তো তোমরা জানো, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান h/p, সেটা কোথা থেকে প্রমাণিত হয়েছিল? এটা আবার বোরস থিওরি থেকে প্রমাণিত হয়েছিল, ওটা যা দরকার এখান থেকে স্টার্ট করবে, ঠিক আছে, পরীক্ষা রিলেটেড লেখার জন্য। তো এখন আমরা জানি p সমান mv মানে ভরবেগ, আর e সমান হচ্ছে 12 mv স্কয়ার,
ওকে। আর হাফ এমভি স্কোয়ার মানে হচ্ছে আবার 3/2 RT বা 3/2 KT, এখানে এক একটা গ্যাস মলিকুলের জন্য। ওকে, তো সেক্ষেত্রে দেখো আমরা এখান থেকে একটু বার করে নেবো যে পি সমান যেহেতু এমভি, এম ইন্টু ভি, তাহলে এখান থেকে দেখো ভি এর জায়গায় এটাকে দেখছি √2E/m ইন্টু বাইরেতে একটা এম গুণ থাকবে, তাহলে এটা হবে √2me, আর ই এর মানটা ওখান থেকে 3/2 KT বসিয়ে দাও, তাহলে √2m ইন্টু 3/2 KT। ওকে, এই মানগুলো একটু বসিয়ে দাও তাহলে পেয়ে যাবে। দেখো √3m KT, তো এটা হচ্ছে পি এর মাস রাশিমালা, তাহলে h/p এর জায়গায় রাখো √3m KT। তো তার মানে ল্যামডাটা কি পাচ্ছি, ল্যামডা প্রপোর্শনাল টু 1/√t। এই যে 3m k এগুলো সব কনস্ট্যান্ট, এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, কেটা বোলজম্যান কনস্ট্যান্ট, এমটা ইলেকট্রনের ভর, আর তিনটা তো কনস্ট্যান্ট। তো ল্যামডা প্রপোর্শনাল টু 1/√t এটাই জানাতে বলছে যে পরম উষ্ণতার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন এসো। 6 একটি অবতল দর্পণে ফোকাস দূরত্ব f, ফোকাস বিন্দুর ডান দিকে অবতল দর্পণের ডান দিকে x দূরত্বে একটি বিন্দু বস্তু রাখা হলো। প্রমাণ করো যে প্রতিবিম্ব ফোকাস বিন্দুর ডান দিকে f/x দূরত্বে গঠিত হয়েছে। তার মানে হচ্ছে এইটা ফোকাস পি থেকে এফ, এটা হচ্ছে -f লিখবো কারণ অবতল দর্পণের ফোকাস নেগেটিভ। ঠিক আছে, এখান থেকে xf, এই যে ডিসটেন্সটা এটা পি এ মানে সরি এফ এ মানে হচ্ছে xf, তাহলে এপিটা হচ্ছে দেখো ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, মানে লিখবো পি থেকে এফ মাইনাস এফ, অর্থাৎ পি এফ মাইনাস এফ। ঠিক আছে, পি এফ মানে হচ্ছে -f মাইনাস অফ -xf, তাহলে -f প্লাস xf। দর্পণ সূত্র, দর্পণ ফর্মুলা, এখান থেকে আমরা লিখতে পারি 1/v প্লাস 1/u সমানের মানগুলো বসিয়ে দাও। 1/v প্লাস 1/u এর জায়গায় রাখো xf মাইনাস f সমান, এটা হচ্ছে -f এই জায়গাটা। ওকে, কারণ এফটা নেগেটিভ ধরবা, এটা অলরেডি নেগেটিভ ওখানে ধরা আছে দেখো, তার মানে মানগুলো বসাচ্ছি। তাহলে 1/v সমান 1/-f মাইনাস 1/xf মাইনাস f। এক কাজ করো 1/-f মাইনাস, কি করবো, f কমন নিয়ে নাও, f কমন নিলে x মাইনাস 1, তাহলে এটাকে করছি -1/f কমন। ঠিক আছে, 1 মাইনাস এটা হবে 1 প্লাস 1/x মাইনাস 1। দেখো এটা আসছে কিনা, তাহলে কাজ করো এখানে রাখো -1/f। ওকে, x মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 1, কাটাকুটি করলে এটা কেটে যাচ্ছে, তাহলে -x/f ইন্টু এক্স মাইনাস 1। ওকে, তো এটা হচ্ছে 1/v টা, তাহলে এখান থেকে করো v সমান, এটা উল্টি দাও -f ইন্টু এক্স মাইনাস 1/x, মাইনাসটা বরাবর বজায় রাখো, কেন বলতো এটা ভিটাও বাঁ দিকেই তৈরি হবে, মানে ভিটা মাইনাস আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে -f ইন্টু 1 মাইনাস 1/x মাইনাস, এখানে এফটা শুধু ঘর ঢোকাচ্ছি, f মাইনাস f/x। তাহলে ফোকাস থেকে দূরত্ব কত হবে, অতএব ফোকাস থেকে দূরত্ব দেখো এটাকে আমরা কি লিখবো, -f, অর্থাৎ এই দিকটা মানে এখান থেকে ফোকাস থেকে দূরত্বটা হচ্ছে এটা লিখবো। দেখো ফোকাস থেকে দূরত্ব -f মাইনাস অফ এটা মাইনাস অফ কি লিখেছি, এই যে -f মাইনাস f/x, অনেকগুলো মাইনাস চলে এসেছে, গন্ডগোল পাকিয়ে দেবে কিন্তু, সাবধান। তাহলে আমি একটু ভাঙি, -f প্লাস f, আচ্ছা এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে -f/x, এটা কাটছে, তাহলে -f/x, এটা একটু ভালো করে লিখি। ফোকাস থেকে দূরত্ব সেটা হবে -f/x। ঠিক আছে, আমি এখান থেকে এখানে লিখছি, তোমরা একটু চেক করে নেবে। দেখো মাইনাস আসছে কোনো অসুবিধা নেই, কারণ মাইনাস আসছে মানে এটাও বাঁদিকে। তাহলে দেখাতে বলেছে যে দেখাও যে প্রতিবিম্ব ফোকাস থেকে f/x দূরত্বে গঠিত হবে। ঠিক আছে, মাইনাসের কারণে হচ্ছে বাঁদিকে এসছে। ঠিক আছে, তো সাইনগুলো খুব সাবধান, সাইনগুলো থেকে কিন্তু ভুল আসতে পারে, তো আমাকেও একটু আস্তে আস্তে করতে হলো অঙ্কটা। পরের টেস্ট, একটি উত্তল লেন্স ও একটি অবতল লেন্স পরস্পর সংলগ্ন অবস্থা রাখা হলে কোন শর্তে সমবায়টি অবতল লেন্স হিসাবে কাজ করবে। দেখো এই একটা উত্তল লেন্স, আমি ধরে নিচ্ছি এটা ফোকাস দৈর্ঘ্য f1, আর এই একটা অবতল লেন্স। ঠিক আছে, এই যে অবতল লেন্স, এটা ফোকাস দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি f2। সেই পুরো সিস্টেমটা একটা কাজ করবে অবতল লেন্সের মতো বলেছে, এটা তো বলেছে না উত্তল লেন্সের মতো, সমবায়টা অবতল লেন্স হিসেবে কাজ করবে। মানে ধরে নিচ্ছি এর যে ফোকাস দৈর্ঘ্য সেটা হচ্ছে f, তার মানে কি ধরবো, fটা নেগেটিভ নেবো। ঠিক আছে, নেগেটিভ নেবো, এখানে f2টাকে নেগেটিভ নেবো। ওকে, শুধুমাত্র f1টাকে উত্তল লেন্সের জন্য এটাকে পজিটিভ নেবো। এই শর্তগুলো পূরণ করতে হবে। খেয়াল করো এখানে আরো কিছু তথ্য মনে হচ্ছে দেওয়া আছে, একটি উত্তল লেন্স একটি অবতল লেন্স পরস্পর সংলগ্ন অবস্থা রাখা হলে কোন শর্তে সমবায়টি অবতল লেন্স হিসাবে কাজ করবে। ঠিক আছে, তো আমাদের যে ফর্মুলা কি হয়, 1/f সমান 1/f1 প্লাস 1/f2, এই বড় হাতের এফটা মানে হচ্ছে তুল্য ফোকাস এটা। এখন এটা আবার অবতল লেন্স, তাহলে কি দাঁড়াচ্ছে, এফটা নেগেটিভ বললাম, তার মানে তো 0 থেকে ছোট, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 1/f1 প্লাস এই f2টাকে নেগেটিভ ধরে নাও, মানে অবতল লেন্সের ফোকাসটা,
এই অবতল লেন্সটা f2, সেটাকে নেগেটিভ ধরো। এটা কি হবে 1/f, 1/f মানে কি বলছে, এটাও নেগেটিভ, তাহলে এটা অবশ্যই লেস দেন 0 হবে। ভালো করে বোঝো, এফটা যখন নেগেটিভ মানে মাইনাস দেবো, তাহলে 1/fটাও তো নেগেটিভ, নেগেটিভ মানে তো লেস দেন 0, তাহলে এটাকে টোটাল, এই টোটাল মানটা এইটা যেহেতু নেগেটিভ মানে লেস দেন 0, অর্থাৎ 1/f1 মাইনাস 1/f2 লেস দেন 0। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 1/f1 লেস দেন 1/f2, এই 1/f2টাকে এদিকে নিয়ে চলে আসো, উল্টি দাও, তাহলে f1 গ্রেটার দেন f2, তাহলে কি দাঁড়ালো, f1 মানে হচ্ছে উত্তল লেন্সের ফোকাস, সেটা কি হতে হবে, অতএব উত্তল লেন্সের ফোকাস, উত্তল লেন্সের ফোকাস, ফোকাস দূরত্ব অবতল লেন্স অপেক্ষা বড় হতে হবে, সেটাই তো বলছে, অবতল লেন্স অপেক্ষা, লেন্স অপেক্ষা বড় হবে, তবে হয়তো হবে। দেখে এখন উত্তরটা, এটা চেক করার জন্য আমরা একটা কাজ করি, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধরে নিচ্ছি 60, ঠিক আছে, আর অবতল লেন্সে এটা f1টাকে 60 একটা জাস্ট চেক করছি, আর f2টাকে ধরে নাও 30, 30 মানে -30 ধরবো, মানে তার ফোকাস দৈর্ঘ্যটা। তো এদের যে সমবায়টা কত হচ্ছে দেখো তো, 1/60, আমি কোথায় করি এটা, এখানে করবো না, একটু সরিয়ে দিচ্ছি, মানে এটা চেক, এটা জাস্ট চেক করছি। ঠিক আছে, যেহেতু আমাদের শর্ত এসে দেখো যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব অবতল লেন্স অপেক্ষা বড় হতে হবে, তাহলে উত্তল লেন্সের জন্য f1টাকে আমি ধরছি 60, আর অবতল লেন্সের জন্য f2টাকে ধরছি -30, কারণ অবতলের ফোকাস নেগেটিভ, তাহলে 1/60 প্লাস 1/-30 যোগ করলে কত হচ্ছে, 60, 30-এ 60 লস হবে, 60-একে 60 -2, তাহলে -1/60, দেখো মাইনাসই আসছে, বুঝতে পারলাম ব্যাপারটা, মাইনাস আসছে মানে কি 1/f সমান, অর্থাৎ 1/f সমান আসছে দেখো -1/60, তাহলে f সমান হচ্ছে -60, মানে দেখো নেগেটিভ আসছে, মানে এটা অবতল লেন্স হিসেবে কাজ করবে। অর্থাৎ তোমাদেরকে শর্তটা বোঝানোর জন্য আমি এটা বললাম আর কি, তো উদাহরণটা না দিলেও চলবে, সেটা কোনো ব্যাপার না, তোমরা পরীক্ষায় উদাহরণ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা বললাম যে তার মানে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব গ্রেটার দেন হতে হবে অবতল লেন্স অপেক্ষা, এটা হচ্ছে মেন শর্ত। ওকে, এটা একটু খেয়াল রাখবে, আমরা লিখে রাখছি একটু, f1টা হচ্ছে উত্তলের জন্য, আর -f2 এটা হচ্ছে অবতলের জন্য, এই কথাটা প্রথমে লিখতে ভুলে গেছিলাম, তাই লিখে দিলাম ভালো করে ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, পরের কোশ্চেন এসো। 6 অথবা এ, ফ্রন-অপার অপবর্তনের ক্ষেত্রে আপতিত তরঙ্গমুখ কিরকম হয়? ফ্রন-অপার মানে হচ্ছে যে ওই ছিদ্র থেকে পর্দায় এবং উচ্চ দুটোই তো অসীম দূরত্ব থাকে, আর অসীম দূরত্ব প্র্যাকটিক্যালি পাওয়া সম্ভব নয়, কারণ অসীমে যেতে গেলে আমরা ল্যাবে পরীক্ষাটা করবো কি করে, তাই তো, সেটাকে তৈরি করা হয় কিভাবে, একটা উত্তল লেন্সের ঠিক ফোকাসে রাখা হয়, যে সেখান থেকে রশ্মিগুলোর যে সমান্তরাল তৈরি হয়ে যাচ্ছে সেটাকে হিসাবে এক্সপেরিমেন্টটা করা হয়। অর্থাৎ 6 অর দেখো, মানে জাস্ট একটা উত্তল লেন্সের ঠিক ফোকাস, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, ঠিক আছে, এখানে মানে একটা রশ্মিকে রাখা হয়, এখান থেকে দিয়ে তৈরি করা হয়, এরপর এটা হচ্ছে দেখো সমান, মানে সমান্তরাল রশ্মি তৈরি হয়ে যাচ্ছে, যেই সমান্তরাল এইখান থেকে ধরো রশ্মি যাচ্ছে সমান্তরাল, এইখান থেকে এরপর একটা একক রেখা ছিদ্রের মধ্যে পাস করানো হচ্ছে। ওকে, দিয়ে এখানে যে অপবর্তন ঝালো, এটা সেন্ট্রালটা সব থেকে ব্রাইট, আস্তে আস্তে ব্রাইটনেসটা কমতে থাকে, তোমরা জানো এগুলো। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে তরঙ্গমুখ এদেরকে আটকাতে গেলে কি করতে হবে, এরকম করে সমতল, মানে সমান্তরাল রশ্মি তরঙ্গমুখ কি হয়, এই দুটো সমতল। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, যে সমতল তরঙ্গমুখের দ্বারা ওইটা আটকানো হবে, বা কি দিয়েছে, আপতিত তরঙ্গমুখ কিরকম হবে, সমতল। ঠিক আছে, সমান্তরাল রশ্মির জন্য তরঙ্গমুখ সমতল হয়, তোমরা জানো। পরের কোশ্চেন, কোন মাধ্যমের সংকট কোণ 45 ডিগ্রি হলে ওই মাধ্যমে আলোর গতিবেগ নির্ণয় করো। ধরো এটা একটা ঘন মাধ্যম, ঠিক আছে, এটা হচ্ছে ঘন মাধ্যম, তো এইখানে আলোক রশ্মি আসছে, এটা হচ্ছে সংকট কোণ, তাহলে বোঝো θc, আর এইখানে তো আমরা আলোক রশ্মি কোণ দিকে হবে, বিভেদ তল ঘেঁষে, অর্থাৎ এইখানে আইটাকে ধরে নিচ্ছি 90 ডিগ্রি, তো এখানকার যে ইয়েটা মানে মাধ্যমিক প্রতিসংখ্যা 1 ধরে নাও, সুবিধার্থে এটাকে মিউ ধরে নাও, তাহলে 1 × sin 90, অর্থাৎ যেখানকার সেটা হলে সাধারণ সূত্র থেকে বলছি, 1 × এখানকার প্রতিসরাঙ্ক 1 ধরো, আর এটাকে sin 90 ধরো, যেখানকার অ্যাঙ্গেল সেখানকার আর কি প্রতিসরাঙ্ক, এখানকার মিউ প্রতিসরাঙ্ক sin θc, মিউ × sin θc। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো, sin θc সমান 1/μ, আর sin θc এর মানটা বলে দিয়েছে 45 ডিগ্রি, মনে হয় 45 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এটা দেখো sin 45 ডিগ্রি সমান হচ্ছে 1/μ, আচ্ছা sin 45 মানে হচ্ছে 1/√2, 1/μ, তাহলে মিউ পাচ্ছি দেখো √2, এটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা কি বসাবো, এটা, আর মিউ সমান আমরা কি জানি, c/v, মিউ সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বা ওই মাধ্যমে আলোর বেগ মানে √2, তাহলে এখান থেকে ভি সমান পাবো দেখো c/√2, c মানে 3 × 10⁻⁸/√2, এটা ক্যালকুলেট করে যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার, 3/√2 এটাকে ভাগটা শুধু করো × 10⁸, তাহলে 2.12 10⁸, এটা আমি ভাগটা করে দেখে নিয়েছিলাম, ওই জন্য ডাইরেক্ট উত্তর লিখে দিলাম, তোমরাও পারবে, এমন কিছু ভাগ কঠিন না, 1.414 হয় √2 মান,
তাহলে 3 কে 1.4 দিয়ে ভাগ করে প্রায় 2.12 পেয়ে যাবে। ঠিক আছে তো? ওকে, পরে কোশ্চেন এসো। 6 এর সি মানে অথবা প্রিজম থেকে ন্যূনতম চ্যুতিকোণে নির্গত আলোর উজ্জ্বলতা বেশি হয় কেন? ধরো এটা একটা প্রিজমের ছেদ, ঠিক আছে? প্রিজম নয় কিন্তু এটা প্রিজমের ছেদ। ওকে, এখান থেকে রশ্মিগুলো যাচ্ছে, মানে সাদা আলো যাচ্ছে, ধরো এইখানে সে ন্যূনতম মানে ঠিক ন্যূনতম চ্যুতির যে পজিশন সেই পজিশনে রাখা আছে। তাহলে কি হবে, এই যে রশ্মিগুলো মানে ভাগ হচ্ছে না, এরা আসার পর বেশি বাঁকবে না, খুব কম বাঁকবে এবং খুব কাছাকাছি অবস্থান করবে। অর্থাৎ এই যে আমরা পর্দাটা, এটা হচ্ছে পর্দা, ঠিক আছে? পর্দাতে এই যে রশ্মিগুলো সব এক কাছে পাবো, এক কাছে পেলে কি হয়, আচ্ছা ন্যূনতম চ্যুতিকোণ মানে হচ্ছে এই যে রশ্মিটা অ্যাকচুয়ালি যেত সেই সাপেক্ষে এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো খুব কম হয়, বোঝা যাচ্ছে? এই অ্যাঙ্গেলগুলো যথেষ্ট কম হয়। আর ডেল্টাটা কম হয় মানে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা কম হয়। কম হয় মানে হচ্ছে সে বেশি বিক্ষিপ্ত হবে না, মানে ব্যাপারটা হচ্ছে বেশি সরে যাবে না বা বিচ্যুতি হবে না। ফলে তারা একটা অল্প জায়গার মধ্যে, স্বল্প জায়গার মধ্যে, এইভাবে লিখবে একটু, স্বল্প জায়গার মধ্যে একসাথে একসাথে আপতিত হবে, মানে পর্দার উপর আর কি, পর্দাতে পর্দাতে আমি অত ভালো করে লিখলাম না, মুখে বলছি শোনা নাও তো। পর্দাতে আপতিত হবে, ফলে সমস্ত লাইটগুলো যখন এক জায়গাতে পড়বে তখন লাইটের ব্রাইটনেসটা অনেক ভালো হবে, তাই না? যেমন সেই সূর্যের আলোকে ফোকাস করে এক কাছে সমস্ত লাইটগুলো মিশে যায় না, সেই হিসাবে আর কি সেরকম দেখতে অনেকটা, কিন্তু অতটা নয়। মোট কথা বিচ্যুতি কম হলে রশ্মিগুলো খুব কাছাকাছি থাকবে, একসাথে সবাই মিলে মিলেমিশে পড়বে মোটামুটি, ফলে তাদের যে লাইটগুলো দেখা যাবে সেটা ভালো ব্রাইটনেসটা দেখা যাবে, ছবিটা স্পষ্ট হবে, উজ্জ্বল হবে। ঠিক আছে তো? পরের কোশ্চেন এসো। 7টা মজুলের সূত্রটি লেখো। যে মজুলের সূত্র বলছে যে বৈশিষ্ট্যমূলক এক্সোসিভ বর্ণালী বিভিন্ন মানে ধাতুর ক্ষেত্রে আমরা যে বিভিন্ন রকম বৈশিষ্ট্যমূলক এক্সোসিভ বর্ণালী পাই, তাদের যে চূড়ার কম্পাঙ্কের বর্গমূল সেটা প্রপোর্শনাল হয় ওই মানে ওই যে ধাতুটা, সেই ধাতুটার পারমাণবিক সংখ্যার সাথে সমানুপাতিক, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কের সাথে সমানুপাতিক, যে কারণে এটা হচ্ছে রুট নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস বি লিখবে, মানে রুট নিউ সমান a ইন্টু জেড মাইনাস বি। এই জেড মাইনাস বি টার্মটা আবার কেন আসছে? আমরা এক্স রশ্মি যখন তৈরি করছি, এক্স রশ্মি তৈরি করার নিয়মটা তো জানা আছে। ধরো এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে? এর চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে। ওকে, এই ইলেকট্রনগুলো ঘোরার সময় আমরা যখন বাইরে থেকে একটা, এখানে ধর ইলেকট্রন আছে, এক একটা ইলেকট্রনকে আমি দেখাচ্ছি। ওকে, তো এগুলো ধর ইলেকট্রন, তো এখান থেকে একটা দ্রুতগামী ইলেকট্রন যখন এদেরকে ছেদ করে বেরিয়ে আসছে, মানে এদেরকে ধাক্কা দিচ্ছে, এখান থেকে তো এক্স রশ্মি বের হয়, এটাই তো আমরা জানি। তো এইখানে যখন বের হচ্ছে, অ্যাকচুয়ালি এই ইলেকট্রনটাকে বার করতে গেলে আবার কিন্তু আমাকে একটা কাজ করতে হচ্ছে, এই যে নিউক্লিয়াস মানে জেডি যে ধরো আধান আছে, সেখান থেকে এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলটাকে ছাড়িয়ে বার করতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় এদের মধ্যে শিল্ডিং এফেক্ট, তোমরা এই কথাটা একটু মনে রাখবে। শিল্ডিং এফেক্ট কেমিস্ট্রিতে এটা খুব আলোচনা হয়, শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট, স্ক্রিনিং এফেক্টও বলে, স্ক্রিনিং এফেক্ট। ওকে, অর্থাৎ স্ক্রিনিং এফেক্ট বা আবৃত পর্দা, অনেক নাম আছে, আবৃত পর্দা। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনা কি হচ্ছে, ভিতরের যে ইলেকট্রন বিন্যাসটা রয়েছে, এই বাইরের ইলেকট্রনগুলোর সাথে এই যে এর আকর্ষণ বল, মানে এই ইলেকট্রনটা বা এই বাইরের যে ইলেকট্রনগুলো আছে তাদের সাথে যে নিউক্লিয়াসের আকর্ষণ বল, সেটা ভিতরের ইলেকট্রনগুলো, এই ভিতরের ইলেকট্রনগুলো কিছুটা হলো নেগেটিভ, মানে নেগেটিভ আদা নেগেটিভকে বিকর্ষণ করে, ফলে কমিয়ে দেয়, বুঝা যাচ্ছে? প্লাস দূরত্বের একটা ব্যাপার থাকে, কমিয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়াল যে প্রভাবটা থাকে জেড সংখ্যার সাথে, সেটা না প্রপোর্শনাল হয়, একটু কম হওয়ার জন্য এই বি কনস্ট্যান্টটা কম হয়, মানে মাইনাস বিটা দেবে একটু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাহিনী। আর আমাদের এক্সোসিভ বর্ণালীর চোরা কম্পাঙ্কের যে গ্রাফগুলো পারলে একটু টেনে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে, বোর তত্ত্ব থেকে মজুলের সূত্রটি ব্যাখ্যা করো। তো দেখো একটু আগে যে ছবিটা এঁকেছিলাম, এটা হচ্ছে সেই নিউক্লিয়াসটা। এখান থেকে ধরো আমি সাপোজ বলছি, এখান থেকে দুটো কক্ষপথ আনলাম, এটা হচ্ছে কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ। কে এল কক্ষ মানে হচ্ছে এনটা 2 হবে, ঠিক আছে? আর কে কক্ষ মানে এনটা 1 হবে। ওকে, তো এখান থেকে ইলেকট্রন এবং এখান থেকে ইলেকট্রন ধাক্কা দিল, বাইরে থেকে ইলেকট্রন ধাক্কা দেওয়ার ফলে এখান থেকে ধরো একটা ইলেকট্রন, দ্রুতগামী ইলেকট্রন ধাক্কা দেওয়ার ফলে এখান থেকে এক্স রে বেরোলো, মানে এনার্জিটা বেরোলো। তো যদি ভিতরের ইলেকট্রনকে অ্যাটাক করে, তখন বাইরে থেকে ভিতরের ইলেকট্রন লাভ দিতে পারে, মানে এই জায়গাটা পূরণ করার জন্য। তখন ধরো বাইরে থেকে মানে এল কক্ষ থেকে একটা কে কক্ষে ইলেকট্রন লাভ দিল। তো বোর তত্ত্ব অনুযায়ী এন তম কক্ষপথে তার যে এনার্জি রাশিমালাটা হয়, আমি বিশেষ অত লিখতে যাবো না, জাস্ট থিওরিটাকে একটু আলোচনায় আসছি। এন সমান -13.6/n² ইলেকট্রন ভোল্ট এককে। ঠিক আছে, তাহলে কে কক্ষে কি হবে, এর এনার্জিটা E1 মানে 1 নম্বর কক্ষপথ -13.6/1²। আর এল কক্ষে এই ইলেকট্রনটার এনার্জি কত হবে, E2 -13.6/2²। তাহলে এদের মধ্যে যে ডেল ই অর্থাৎ এনার্জি ডিফারেন্স, সেটার জন্য তো এইচ নিউ আকারে বেরোবে, অর্থাৎ এইচ নিউ, তাই না? তার মানে E1 - E2, আচ্ছা কোনটা বেশি এনার্জি হবে, 1², এটা 2² আছে, এটাই বেশি হবে 1²টা। তাহলে এটা হবে দেখো -13.6/1² -13.6/2², এটা মাইনাস হচ্ছে একটা। তো এখান থেকে -13.6
1/(x²) মাইনাস 1/(2)² এনার্জিটা নেগেটিভ হয়, টোটাল এনার্জি, তাই এখানে নেগেটিভটা আসছে। তো এটা থেকে তো আসছে, তাহলে এইচ নিউ সমান আমরা লিখতে পারি -13.6 1/(x²) মাইনাস 1/(2)²। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো, অর্থাৎ এই রাশিমালাটার মধ্যে দেখবে এইখানটাতে z-1 তাহলে স্কয়ার, এইখানটাতে z-1 তাহলে স্কয়ার। তো এটাকে যদি আমরা কমন নিই z-1 পাবো, ঠিক আছে। z-1 ইন্টু রিডব্যাক কনস্ট্যান্ট 13.6 এইসব মানগুলো আছে আর কি, সেই জন্য আমি হালকা করে লিখে ছেড়ে দিচ্ছি 1/2²। তো মোট কথা কি পাচ্ছি, এইচ নিউ প্রপোর্শনাল টু, অর্থাৎ তার স্কয়ার আছে, তাহলে নিউ প্রপোর্শনাল টু z-1 তার স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি রুট নিউ প্রপোর্শনাল টু z-1। এই তথ্য হলো জাস্ট তোমাদের ভালো করে পড়া আছে থিওরি, এখান থেকে একটু লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা এখানে 13., তাহলে z-1 তার হোল স্কয়ারটা লিখতে হবে, z-1 তার হোল স্কয়ার, এটা জাস্ট একটা ধরে নিয়ে আগিয়ে আসে আমাদের। অর্থাৎ এখান থেকে বোর্ড তত্ত্বটা মানে এটা হচ্ছে মজলের সূত্র, রুট নিউ প্রপোর্শনাল টু z-1, এটাই দেখাতে বলেছে, ঠিক আছে। একটু ভালো করে করবে, যেহেতু বইয়ের থিওরি তাই অতটা আমার ডিটেলসে বলার দরকার পড়েনি। পরের কোশ্চেন কি এসছে দেখো, মজলের সূত্র বোর্ড তত্ত্ব হয়ে গেল। এসআইতে সক্রিয়তা একক বেকারেল বা ডিপিএসও বলে, তাহলে এসআইতে তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তার একক বেকারেল, ঠিক আছে। হেনরি বেকারেলের নাম অনুসারে এটা হচ্ছে বেকারেল। পরের কোশ্চেন বলছে কোন তেজস্ক্রিয় পদার্থে অর্ধায়ু 30 দিন, দিন আছে মানে এটা সেকেন্ডে করে নেবে। আর কি বলেছে, 30 দিন এবং কোন এক সময়ে এর পরমাণুর সংখ্যা 10⁻12 এনটা বলেছে। প্রতি সেকেন্ডে পরমাণুর বিঘটন সংখ্যা নির্ণয় করো। ও প্রতি সেকেন্ডে মানে হচ্ছে সক্রিয়তা, তাহলে এটাকে বি বলে লিখছি, 7 আর বি, যে সক্রিয়তা এটা কত হচ্ছে, সক্রিয়তা সমান হচ্ছে এ মানে হচ্ছে ল্যামডা এন, ল্যামডা মানে হচ্ছে 0.693/t½ ইন্টু এন। তো মান বসাচ্ছি 0.693 t½ দেখো 30 দিন দিয়েছে, দিনটাকে তোমরা এক কাজ করো 24 ঘন্টায় একদিন 86,400 মানে ইন্টু 24 ইন্টু 3600 গুণ করে মানে 86,400 দিয়ে গুণ করে সেকেন্ডে করে নাও। এনটা বলেছে 10⁻12, ঠিক আছে। তো 693 10⁻³ বাই 3 × 24 = 72 ইন্টু 36, তো 36 ইন্টু 72 মানে 2 × 36 ইন্টু 1 2 3, তাহলে 10⁻³ ইন্টু 10⁻12, ক্যালকুলেশন গুলো করলে 693 বাই 2 × 36 ইন্টু 36, ঠিক আছে, ইন্টু 10⁻6। এটাকে একটু ক্যালকুলেট করে নাও শুধু, ঠিক আছে, যতটা মুখোমুখি পারবে চালাবে, অর্থাৎ 2.67 10⁵। আমি উত্তর দেখে বসিয়ে দিলাম, ঠিক আছে। এটাই উত্তর আসবে, দেখবে এতটি পরমাণু বিঘটিত হতে থাকবে প্রতি সেকেন্ডে, পার সেকেন্ড। ওকে, যা হোক একটা কিছু উত্তর লিখবে বা ডিপিএসও লিখে দিতে পারো, অনলি ডিপিএস মানে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। পরে কোশ্চেন 8-এর দাগ, ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি অর্থাৎ বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই এ এর লেখচিত্র থেকে নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া আলোচনা করো। যেহেতু ব্যাখ্যামূলক কোশ্চেন আমি ভাষায় বলছি, গ্রাফটা এঁকে, ঠিক আছে। দেখো এই ধরনের গ্রাফটা হয়, এইখানটা হচ্ছে হাইড্রোজেনকে লিখবে, এই মাথাটা হচ্ছে হিলিয়াম, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে এখানে বোরন কার্বন, এখানে হচ্ছে এখানে হচ্ছে বোরন কার্বন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, ওকে, বোরন মাথাটা হচ্ছে কার্বন, এখানে আবার হচ্ছে নাইট্রোজেন, এইখানটা কয়েকটা এগিয়ে যাওয়ার পর এখানে লিখবে 92 ইউ, ঠিক আছে। এগুলো একটু লিখে দেবে, গোটা কথা মুখস্থ রাখবে জাস্ট, তার বেশি কিছু করতে হবে না। এই চূড়াগুলোকে মনে রাখবে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, মাথায় কার্বন নাইট্রোজেন, আবার এইভাবে অক্সিজেন সালফার এবার আসবে আর কি, অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস, এবং অত লেখার দরকার নেই। এরপর ব্যাখ্যাটা কি করবে, দেখো এই যে এলাকাটা, এই একটা এলাকা আর ওইদিকে একটা এলাকা, ঠিক আছে, এই একটা এলাকা, এটা মানে এই এলাকাটার মধ্যে খেয়াল করো এর মানটা হচ্ছে অনেক কম, এখান থেকে এটা হচ্ছে এ প্লট করছে তো নিচে থেকে মানে ভর সংখ্যা, তাহলে এ কম মানে কি না হচ্ছে ভর সংখ্যা কম মানে হচ্ছে হালকা হালকা। এবং এদের ক্ষেত্রে দেখো এদের যে বাইন্ডিং এনার্জিটা দেখো মোটামুটি এখানটা হুস করে বেড়েছে, মানে হিলিয়ামের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি বেড়েছে, মানে কি সে সুস্থির বেশি শেয়ার করবে না আর কি, কোনো ভাঙা গড়া কিছু করবে না। কিন্তু যারা মোটামুটি নিচের দিকে রয়েছে, এই যে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন, এগুলো মোটামুটি একটা মানে ভালো রেঞ্জের মধ্যে রয়েছে, ঠিক আছে। তাহলে এদের বাইন্ডিং এনার্জিটা হচ্ছে দেখো কম, এখানে যেমন আরো কম, খুব কম। বাইন্ডিং এনার্জি কমার জন্য তাদের কি হয়, তারা সুস্থিরতায় যথেষ্ট সুস্থির আছে, ওকে, এবং হালকা হওয়ার জন্য তারা সহজে কিন্তু সংযোজন বিক্রিয়া, অর্থাৎ সংযোজন বলে এখানে লিখছি, সংযোজন মানে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তারা আরো সুস্থির হতে পারে। অন্যদিকে এই যে জায়গাগুলো এখানটা এটা হচ্ছে বেশি, ঠিক আছে, এ বেশি মানে ভর সংখ্যা বেশি মানে ভর বেশি, ফলে কি হচ্ছে এরা কিন্তু স্টেবিলিটি অনেকটা কম, অর্থাৎ এটা বেশি স্টেবিলিটি কম, এইভাবে লিখবে স্টেবিলিটি বা স্থিতাবস্থা আর কি,
স্টেবিলিটি কম, ফলে তারা সহজে কিন্তু ভেঙে যায়, ভেঙে গিয়ে এটাকে কমানোর চেষ্টা করে, মানে বাইন্ডিং এনার্জি পার এ যেটা, অর্থাৎ এই যে রাশিমালাটা দেখো এটা বেশি থাকার জন্য এখানে কিন্তু টোটাল বি বাই মানে বাইন্ডিং এনার্জি বাই এটা কিন্তু কমে হয়, ফলে ওইটা করা বাড়িয়ে নিতে চায়। এটা যেমন যথেষ্ট বেশি ছিল মানে স্টেবল ছিল যথেষ্ট, কিন্তু এখানে স্টেবিলিটি কম, তারা বাড়িয়ে নিলে কি হবে, মানে নিচে যদি এটা কমে যায় ভেঙে গেলে তো এটা কমবে, ভর সংখ্যা কমবে, তাই টোটাল ভাগটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার জন্য তারা কি করে ফিশন অর্থাৎ বিভাজন, ঠিক আছে, বিভাজনে বা নিউক্লিয় বিভাজনে অংশগ্রহণ করে। এই ভারী নিউক্লিয়াস গুলো এদিকে তারা নিউক্লিয় বিভাজনে অংশগ্রহণ করে। এইভাবে একটু লিখবে যে ছোট নিউক্লিয়াস গুলোর জন্য হচ্ছে এটা কম, এ কম হওয়ার জন্য এই যে বাইন্ডিং এনার্জি বা এর নিচেতে এ আছে, এটা নিচেটা কম হওয়া মানে টোটালটা বেশি হওয়া, বাইন্ডিং এনার্জি বা এটা বেশি স্টেবল থাকে বেশি, তারা মোটামুটি আরো সুন্দরভাবে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর এই দিকটা স্টেবিলিটি কম, ফলে সহজে ভেঙে যায়, নিউক্লিয় বিভাজনে এরা অংশগ্রহণ করে। যেমন এইদিকে কেমন আছে ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি যে ভারী তেজস্ক্রিয় মৌলগুলো, ঠিক আছে। এইভাবে একটু ব্যাখ্যাটা লিখবে, ছবিটা ওই জন্য ভালো করে দেবে, ছবিটাই সব। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় তৃতীয় বোর কক্ষে আবর্তনরত ইলেকট্রনের বেগের অনুপাত কত? খুব ভালো হয় যদি এই বেগের রাশিমালাটা মুখস্থ রাখতে পারো, ঠিক আছে, বোর তত্ত্বের যে থিওরিটা। এন তম বোর কক্ষপথে, আর যদি মুখস্থ রাখতে না পারো এটা তো স্মার্টলি লিখতে পারবে, বোর কক্ষপথে ইলেকট্রনের বেগের যে রাশিমালা, ইলেকট্রনের বেগ দেখো ভি প্রপোর্শনাল টু জেড বাই এন, ঠিক আছে। এখানে যেহেতু নির্দিষ্ট পরমাণু বলে দিচ্ছে জেডটা লাগবে না, ওকে, তার মানে এখান থেকে একবারে লেখো ভি প্রপোর্শনাল টু 1/n। তাহলে এখানে কি কি জানতে চাইছে, দাঁড়াবো পড়ে নিই, কোথায় গেল, দ্বিতীয় তৃতীয় বোর কক্ষে, তাহলে দ্বিতীয় কক্ষপথে এটাকে লিখছি V2, আর তৃতীয় কক্ষপথে V3, তাহলে V2/V3 এটাকে লিখছি দেখো, এটা কি হবে 1/n মানে হচ্ছে 2, ঠিক আছে, দ্বিতীয় মানে 2, 1/3, তাহলে এটা হবে 3/2, অর্থাৎ 3:2, মানে V2 তৃতীয় কক্ষপথে যে বেগের অনুপাত 3:2। শর্টে লিখবে এটা, মানে ফর্মুলাটা মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে, মেন হচ্ছে এইটাকে মনে রাখবে। পরের কোশ্চেন দেখো, 8 অথবা নিউক্লিয় চুল্লিতে ভারী জলকে মন্দনক হিসাবে ব্যবহারের কারণ কি? দেখো সাধারণ জল বা যেটা আমরা বলি যে H2O সেটা কিন্তু আমরা ইউজ করি না, ঠিক আছে, এটা কিন্তু ইউজ করি না। ভারী জল বা ডয়টেরিয়াম অক্সাইড সেটাকে আমরা ইউজ করি D2O, মানে হাইড্রোজেন যে তিনটা আছে, পোটাশিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম, ওকে। এর কারণটা হচ্ছে এ নিউট্রনকে শোষণ করে না, ভালো করে বুঝবে, শোষণ করে না, কিন্তু করেটা কি, এর গতিটাকে কমায়, গতিকে কমিয়ে দেয়, ঠিক আছে। শোষণের জন্য আমরা কি ব্যবহার করি, কমিয়ে দেয়। অন্যদিকে এই সাধারণ জল কিন্তু শোষণ করে, তাই সাধারণ জল আমরা ব্যবহার করি না, ওকে। কিন্তু এখানে এই নিউট্রনকে শোষণ করে না বা নিউট্রনটাকে স্লো করে দেয়, ওকে। শোষণ করলে তো নিউট্রনের সংখ্যা কমে যাবে, আমরা যতগুলো নিউট্রন পাঠাচ্ছি ততগুলো যদি না গেল তাহলে রিয়াকশনটা হবে না। তো শোষণ না করে তার মানে বেগটাকে কমিয়ে দেয়, অর্থাৎ নিউট্রন সংখ্যাটা একই থাকে, ওকে। যদি আমাদের শোষণ করার ব্যাপার থাকে, যদি শোষণ করার দরকার পড়ে যে নিউট্রন সংখ্যাটা কমাতে হবে, সেক্ষেত্রে আমরা কি করি, ক্যাডমিয়াম দণ্ডারে ইউজ করি, ঠিক আছে। তো যে কারণে এটাকে শোষণ করে না কিন্তু গতিকে কমিয়ে দেয়, তাই এটা আমরা ভারী জলকে মন্দনক হিসেবে ব্যবহার করি, অর্থাৎ স্লো করে দিই আর কি। নেক্সট পরের কোশ্চেনটা দেখো, 8 অথবা বি নিউক্লিয় সংযোজন কি? জাস্ট অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াসগুলো পরস্পর যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াসে পরিণত হয়, সেই সময় এখানে বলবে যে উচ্চ তাপে, ঠিক আছে, অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াসগুলো যুক্ত হয়ে যে ভারী নিউক্লিয়াসে পরিণত হয় আর সেই সময় প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। এক্সাম্পল হিসাবে দিতে পারো যে 4টে হাইড্রোজেন, 4টে 1H, ঠিক আছে, তো 1H1 এটা যুক্ত করছে 4He2, ওকে, প্লাস হচ্ছে দুটো 0E1 পজিট্রনকে তৈরি করে, ওকে। দেখো 4 2 2 4, ঠিক আছে, 4টে পোটাশিয়াম যুক্ত হয়ে পজিট্রন এবং এখানে হিলিয়াম তৈরি করে আর কি, মানে আলফা। আচ্ছা পরের কোশ্চেনটা এসো, পরের কোশ্চেনটা কি বলেছে, একটি 22 ট্রায়োডে ভালভের ঋণাত্মক গ্রিড ভোল্টেজ 1 ভোল্ট বৃদ্ধি করার ফলে প্লেট প্রবাহ 10 মিলি অ্যাম্পিয়ার হ্রাস পেল। গ্রিড ভোল্টেজ বৃদ্ধি করা মানে হচ্ছে ঋণাত্মক বিভবটা বৃদ্ধি করা হচ্ছে, ফলে ইলেকট্রনের বেগটাকে কমিয়ে দেয়, ঠিক আছে, তাই প্লেট প্রবাহটা কমে যায়। তাহলে তার রোধ 2 কিলো ওহম হলে ভোল্টেজ বিবর্ধন কত? তো এটা হচ্ছে গ্রিড আর এটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। এখান থেকে এই হিট দেওয়ার ফলে এখান থেকে ইলেকট্রনগুলো বেরোতে থাকে, আর এই গ্রিডটা তার যেটা সেখানে ইলেকট্রনের গতিটাকে কম বেশি করে ইলেকট্রন প্রবাহটা এখানে নিয়ন্ত্রণ করে, ফলে আইটা নিয়ন্ত্রণ হয়, ওকে। আর এর অ্যাক্রসে যখন আমরা একটা লোড রেজিস্ট্যান্স, এটা ধরো লোড রেজিস্ট্যান্স অ্যাক্রসে আমরা আউটপুট ভোল্টেজটা মাপবো, এটা VO মাপবো RL এর অ্যাক্রসে, ওকে। তো সেক্ষেত্রে কি হয়, AV ভোল্টেজ গেন বা ভোল্টেজ বিবর্ধক, ওকে,
তো এই মানটা আছে দেখো ডেল আউটপুট বাই ইনপুট, ডেল ইনপুট। ওকে, ডেল ভি জিরো কি ইউজ করবো আমরা, আইপি ইন্টু আর এল। ঠিক আছে, ডেল আইপি ইন্টু আর এল ডিভাইডেড বাই ডেল ভিআইটা কি ইউজ করবো, গ্রিডের সাপেক্ষে। এইখানটাতে আমরা যে ভোল্টেজ দিচ্ছি সেটা হচ্ছে ভিআই। ওকে, তাহলে এটা ক্ষেত্রে আমরা ইউজ করবো অ্যাকচুয়ালি জিভি মানে হচ্ছে গ্রিড ভোল্টেজ, ভিআই মানে হচ্ছে জিভি হচ্ছে গ্রিড ভোল্টেজ, গ্রিড ভোল্টেজ। ওকে, এটা আমরা ইউজ করব। তাহলে কি দাঁড়ালো, এখান থেকে আমাদের কি বার করতে বলেছে আগে দেখে নি। এখানে যেটা দিয়েছে ডেল আইপিটা 10 মিলি অ্যাম্পিয়ার হ্রাস পেয়েছে, তাহলে 10 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার করে নাও। আর এলটা বলেছে দেখো 2 কিলো ওহম, তাহলে 2 ইন্টু 10⁻³ কিলো ওহম। আর গ্রিড ভোল্টেজটা দিয়ে দিয়েছে দেখো 1 ভোল্ট, তাহলে 1 মানে এটা আসবে 10 গুণিত 2 10⁻³ 3 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 20 ভোল্ট। 20 ভোল্ট আবার কি মানে এভিটা আসবে দেখো 20, এর কোনো একক হয় না। ঠিক আছে, ভোল্টেজ জ্ঞান একটা জাস্ট সংখ্যা, এর কোনো একক হয় না, কারণ দুটো সমজাতীয় আছে, এটাও বিভব এটাও বিভব। ঠিক আছে, এদের যে অনুপাত। পরেরটা দেখো আনসারে আসছে, হ্যাঁ 20, ঠিক আছে। 9 বি, স্পন্দকের বাক হাউসেন শর্তটি উল্লেখ করো। তো এখানে দুটো কথা লিখবে, আমি একটু স্ক্রিনে একবার দিয়েও দিচ্ছি। এক হচ্ছে স্পন্দকের, ঠিক আছে, এটা হচ্ছে এ ইন্টু বিটা ইকুয়ালস 1, এটা থেকেই দুটো ভাষা বানিয়ে দেবে। এক হচ্ছে এদের যে বিবর্ধনটা, এটা হচ্ছে বিবর্ধন, বিটাটা হচ্ছে এখানে ফিডব্যাক যে গুণাঙ্ক আর কি। ওকে, তো বিবর্ধন ক্ষেত্রে তাদের যে দশা পার্থক্য আউটপুট ইনপুটের মধ্যে সেটা সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে। আর একটা যে শর্ত যে এদের গুণফলটা 1 হবে, ঠিক আছে, না একক হবে। এই যে গুণফলগুলো বা বিবর্ধন বলা হয়, এটাকে অ্যাকচুয়ালি ফিডব্যাক বলা হয়। ঠিক আছে, ফিডব্যাক বিবর্ধন। তো এগুলো একটু ভাষায় দিয়ে দিচ্ছি, স্ক্রিনে একটু ভাষাটা ভালো করে পড়বে। ওকে, আমি জাস্ট হালকা করেই বললাম। পরেরটা দেখো স্পার্ক, আচ্ছা, কোনো অ্যানালগ বর্তনীকে কি ডিজিটাল বর্তনীতে পরিণত করা সম্ভব? হ্যাঁ, নয়ের অথবা, নয়ের অর। তোমরা এডিসি নাম শুনেছো, এডিসি, এটা ফুল ফর্ম হচ্ছে অ্যানালগ, ঠিক আছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ডিজিটাল কনভার্টার। তো এর সাহায্যে আমরা অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো এর সাহায্যে সম্ভব। ওকে, শুধু এটুকু লিখবে, 1 নম্বরই মনে হয় দিয়েছে। কি সম্ভব তাহলে দেখি ব্যাখ্যা করতে বলে দিত কই, হ্যাঁ 1 নম্বরই দিয়েছে। হ্যাঁ, একটি নট গেট দিয়ে কিভাবে একটি নট গেট তৈরি করা যায়, এটা অর বি, এটা অর এ ছিল। জাস্ট একটা নট গেট ইউজ করো, মানে অর গেটকে ইউজ করো, অর গেটসে তাকে একটা নট জুড়ে দাও। এখান থেকে দেখো একটা এ, এইটারই দুটো মানে শর্ট সার্কিট করে একটা একে দু রকম ভাবে পাঠাও, এই একটা এ একটা এ পাঠাও। তাহলে এখানটা কি হবে, অর গেট মানে এ প্লাস এ, ঠিক আছে, অর এর জন্য এ প্লাস এ, তার আবার বার হবে নট গেটের জন্য। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সমান হবে দেখো এ প্লাস এ বার, এ প্লাস এ মানে তো এ হয় তার বার, তার মানে তো ছিল এ হয়ে গেল এ বার, অর্থাৎ ইনপুটটা ছিল দেখো, ইনপুটটা ছিল এ, আউটপুটটা হয়ে গেল, আউটপুটটা হলো দেখো এ বার। তাহলে এইভাবে একটা মানে একটা গেটের সাহায্যে নির্ণয় করা যায় আর কি, দুটো তিনটে গেট লাগেও না। সেক্ষেত্রে আমরা অর গেট পেতে পারি, অ্যান্ড গেট পেতে পারি, অর আর অ্যান্ড, ঠিক আছে, একটা সাহায্যে শুধু নট গেটই পেতে পারি। পরে কোশ্চেন, ভূমি তরঙ্গ সম্প্রচারের সীমা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ভূমি তরঙ্গ সম্প্রচারের সীমা 10-এর কোথায় লিখি, দেখো ভূমি তরঙ্গ সম্প্রচার যেটা 1 নম্বর হচ্ছে অ্যান্টেনার দৈর্ঘ্যের উপর নির্ভর করে। অ্যান্টেনার দৈর্ঘ্য যত বাড়ে, অ্যান্টেনার দৈর্ঘ্য, ঠিক আছে, যত অ্যান্টেনার দৈর্ঘ্য বাড়ে তত কিন্তু মানে বেশি দূর পর্যন্ত আমরা সম্প্রচার করতে পারি। নাম্বার 2 হচ্ছে তার যে মাধ্যম, সেই মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের আয়ন ঘনত্ব, আয়ন ঘনত্ব এর উপর নির্ভর করে। যেমন ধরো সমুদ্রের জল, সমুদ্রের জলে লবণাক্ত তো, এবং সহজে আয়নে ভাঙে সহজে। লবণ মানে NaCl, তোমরা জানো NaCl, তো এটা Na প্লাস প্লাস Cl মাইনাস এই আকারে সহজে ভাঙে, ফলে আয়নটা বেশি আকারে পাওয়া যায়। আয়ন বেশি পাওয়ার জন্য এ কিন্তু সহজে ফ্লো করতে পারে, তাই সমুদ্রের জলের মধ্যে দিয়ে বেশি সহজে ফ্লো করে রেদার দেন আমাদের যে পৃষ্ঠ বা ভূমি, তবুও এটাকে ভূমি তরঙ্গ বলবো। আরো কিছু তথ্য আছে, এগুলোকে একটু দেবে, যে কম্পাঙ্ক হাই হলে ভালো হয়, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে জাস্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি, না হয় না হলে তোমরা বই থেকেও দেখে নেবে। বিস্তার মডুলেশনে বাহক তরঙ্গের অর্ধেক বিস্তার নিয়ে একটি শ্রাব্য সংকেত ব্যবহৃত হয়, মডুলেশন সূচকের মান কত? 10-এর বি, দেখো বিটা সমান হচ্ছে মডুলেশন মানে মডুলেশনের যে বিস্তার অ্যামপ্লিটিউড বাই ক্যারিয়ার ওয়েভের যে বিস্তার এসি, এর হাফ বলেছে, এমটা বলেছে এসির হাফ, বাহক তরঙ্গের হাফই তো বলেছে নাকি, না শ্রাব্য তরঙ্গ কিছু একটা দিয়েছে, তারা দেখে নিতে হবে। এই কোশ্চেনটা আরেকবার ছিল কোনো একটা মডেল পেপারে, দেখবে চেক করে নিচ্ছে একবার। হ্যাঁ, শ্রাব্য সংকেত ব্যবহৃত হয় অর্ধেক বিস্তার নিয়ে। ওকে, এটা আর কি বাই এসি বাই 2 এসি, তাহলে এটা হচ্ছে হাফ মানে হচ্ছে 0.5, ঠিক আছে, এটা এমন কিছু কোশ্চেন নয়, সোজাই। আচ্ছা, পরের কোশ্চেনটা দিয়েছে
যে বিস্তার মডুলেশনে বাহক তরঙ্গের অর্ধেক হয়ে গেল। আচ্ছা, পরেরটা কি দিয়েছে, কম্পাঙ্ক বিরূপণে পার্শ্বপটির সংখ্যা অসীম আলোচনা করো। পার্শ্বপটি সেটাকে তোমরা এইভাবে ডিনোট করবে, যেমন ধরো মাঝখানে ছিল কোনটা, তোমরা সে গ্রাফটা মনে পড়ছে তো, এইভাবে গ্রাফটা। ওকে, এই দিকে এবং এই দিকে যে এগুলো ছিল, এটা ছিল ধরো ওমেগা জিরো, এটা ছিল ওমেগা জিরো মাইনাস ডেল এম, এটা ছিল ওমেগা জিরো প্লাস ডেল এম, তার সাথে আবার যুক্ত হবে কারা, ক্যারিয়ার ওয়েভ, অর্থাৎ ওমেগা জিরো মাইনাস, আমরা লিখছি এবার ওমেগা জিরো প্লাস ওমেগা সি মাইনাস ডেল এম, ওমেগা জিরো প্লাস ওমেগা সি প্লাস ডেল এম। ঠিক আছে, আবার যুক্ত হবে কি ওমেগা সির আবার, মানে আরেকটা কথা বলছে যে হ্যাঁ, তারপর হচ্ছে কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রে দেখো পার্শ্বপটি আমরা পাবো কিভাবে, ব্যান্ড ওয়াইড থেকেই তো পাবো, তাই না, ব্যান্ড ওয়াইড। তো এখানে ফ্রিকোয়েন্সিটা কিন্তু হাই থাকে, এফএম মডুলেশনে ফ্রিকোয়েন্সি হাই, ফ্রিকোয়েন্সি হাই। তো ফ্রিকোয়েন্সি যখন হাই থাকছে না, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ধরো আমি বললাম 10 মেগাহার্জ, 10 মেগাহার্জ এর মধ্যে আমরা যদি 5 কিলো হার্জ করে করে আমরা যদি ব্যান্ডগুলো ধরি, তো এখানে ভাগ করলে একটা অনেকগুলো পরিমাণেই কিন্তু ব্যান্ড পাবো, এবং যখন যত বেশি ব্যান্ড প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ব্যান্ড ওয়াইজটা তত বেশি বেশি পাবো। এটাকে একটু ভালো করে ভাষায় লেখার চেষ্টা করবে, বইয়েরই কোশ্চেন দেখবে। ওকে, এই চ্যাপ্টারে কিন্তু ওই টাইপের ব্যাখ্যামূলক কোশ্চেন গাদা গাদা দিয়েছে। আচ্ছা, তারপর বলছে এফএম তরঙ্গে কোন রাশিটি অপরিবর্তিত থাকে, এফএম তরঙ্গের চেঞ্জটা কি হয়, এফ, এফ মানে কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, তাহলে এখানে 10-এর অর বি বলে লিখছি, অর বি, তার মানে অ্যাম্পলিচিউড বা বিস্তারটা অপরিবর্তিত থাকে। ঠিক আছে, অ্যাম্পলিচিউড বা বিস্তার এটা কিন্তু এফএম তরঙ্গের ক্ষেত্রে, এফএম তরঙ্গে অপরিবর্তিত থাকে। তাহলে চেঞ্জ কে হয় বললাম, এফ, এফ মানে সহজে মনে রাখবে, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়। ওকে, এটা এফ। ওকে, নেক্সট পরের কোশ্চেন, সেকশন সি ঢুকছি। 11 বস্তু পর্দার নির্দিষ্ট অবস্থানে ওদের অন্তর্বর্তী দূরত্ব যদি কোনো উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 4 গুণের বেশি হয়, তবে দেখা হচ্ছে লেন্স দুটির অবস্থানের জন্য পর্দার উপর প্রতিবিম্ব প্রক্ষেপ পড়বে। ছোটবেলাকার থিওরি। ঠিক আছে, 11 তো এক্ষেত্রে দেখো মানে এইভাবে আঁকবে, এখানে পর্দা আঁকবে। ঠিক আছে, তো এইখানটা একবার লেন্সটা আঁকবে, একই লেন্সকে দু জায়গায় রাখছে, এটা L2 পজিশন, আবার এইখানে একটা লেন্সকে ওই একই মাপের L1 পজিশন, এইখান থেকে পর্দার দূরত্ব যা ঠিক ততটা ডিস্টেন্সে এখানে বস্তুটা রাখবে। তাহলে এইটা হচ্ছে E1 অবস্থান, এই প্রথম অবস্থানের জন্য এটা তখন V1। ঠিক আছে, পর্দা থেকে এটা দূরত্ব। আবার দ্বিতীয় অবস্থানের জন্য এটা হচ্ছে U2, অর্থাৎ এখান থেকে বস্তু দূরত্ব U2, আর এইটা হচ্ছে তখন V2। ওকে, এইটা, আর ডিটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, ডিটা কি করে লিখবো, এইখান থেকে পর্দা থেকে বস্তু দূরত্ব, পর্দা থেকে বস্তু দূরত্ব, এই তথ্যগুলো একটু দেবে, পারলে একটা মাঝখানে সরলরেখা টেনেও দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখন দেখো তাহলে ডি মানে আমরা লিখতে পারি U1 প্লাস V1, মানে দেখো U2 প্লাস V2, এটাকে লিখছি U প্লাস V জেনারেলি বা সাধারণভাবে। ঠিক আছে, জেনারেলি বা সাধারণভাবে, মানে এখান থেকে E1 আর এখান থেকে V1 দুটো যোগ করে তো ডি পাবো, এখান থেকে এতটা হচ্ছে ডি। একইভাবে এখান থেকে যদি আমরা লেন্সের দ্বিতীয় অবস্থানে বস্তু দূরত্ব U2, এখান থেকে V2, তাহলে দুটো যোগ করলে তো ডি পাবো, সেটাই আমরা লিখছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, লেন্সের ফর্মুলা 1/v মাইনাস 1/u সমান 1/f। প্রতি ক্ষেত্রে দেখো ইউটা বাঁ দিকে পড়ছে, মানে বস্তু এই লেন্সের সাপেক্ষে বস্তু বাঁ দিকে, এই লেন্সের সাপেক্ষে বস্তু বাঁ দিকে, ইউটাকে নেগেটিভ ধরবো। তাহলে এখান থেকে 1/v মাইনাস, আচ্ছা এটা 1/, ইউ এর জায়গায় লেখো তো ওই যে ডি সমান তো ইউ প্লাস ভি, তাহলে ভি সমান ডি মাইনাস ইউ, এটা লিখবো। তো তাহলে এখানে একটু চেঞ্জ করি, 1/d মাইনাস ইউ মাইনাস এটাকে ইউটাকে নেগেটিভ ধরো 1/f। তাহলে এখান থেকে কি করবো, 1/d মাইনাস ইউ প্লাস 1/u সমান 1/f। ওইগুলো একটু মুছে দেবো, ওই দিকটা খুলবে না মনে হচ্ছে। তাহলে ইউ প্লাস ডি মাইনাস ইউ বাই ইউ ইন্টু ডি মাইনাস ইউ সমান 1/f। তাহলে এখান থেকে ডি বাই ইউ ডি মাইনাস ইউ স্কোয়ার সমান 1/f, অর্থাৎ এফ ডি সমান ইউ ডি মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো ইউ স্কোয়ার মাইনাস ইউ ডি প্লাস এফ ডি সমান 0। এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে। তাহলে এক্স এর মান মানে ইউ এর মানটা পাবো দেখো মাইনাস বি, অর্থাৎ মাইনাস অফ মাইনাস ডি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার, মানে মাইনাস ডি তার হোল স্কোয়ার। এটা দেখো পাচ্ছি মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটা ভালো করে লিখে দিই একটু, মাইনাস ডি তার হোল স্কোয়ার প্লাস 4ac, না মাইনাস 4ac, মাইনাস 4 এ মানে 1, সি মানে হচ্ছে এফ ডি বাই 2a। ঠিক আছে, 2a মানে হচ্ছে 1, এ কেন লিখে দিচ্ছি বারবার জানি না। তো যাই হোক এটাকে পাচ্ছি দেখো ডি প্লাস মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4fd বাই 2। তাহলে এখানে এই যে দ্বিঘাত সমীকরণটা নিরূপক ডি স্কোয়ার মাইনাস 4fd, এইটা অনুযায়ী তো আমরা জানতে পারবো
যে দুটো আলাদা আলাদা প্রতিবিম্ব মানে দুটো আলাদা বস্তু দূরত্ব পাবো। প্রতিবিম্ব দুটো আলাদা বস্তুর লেন্সের দুটো অবস্থানের জন্য সদ্বিম্ব গঠন মানে কি দুটো আলাদা আলাদা বস্তু দূরত্ব পাবো। বস্তু দূরত্ব দুটো যখন হবে তাহলে এই ইউ এর মানটা দুটো হবে মানে কি ডি স্কয়ার মাইনাস 4FD। আমরা এক কাজ করি মাইনাস 4FDটা গ্রেটার দেন 0 হবে, অতএব দুটো ছবি পাওয়ার শর্ত হচ্ছে ডি স্কয়ার মাইনাস 4FD গ্রেটার দেন 0। তাহলে ডি মাইনাস 4F গ্রেটার দেন 0, তাহলে ডি গ্রেটার দেন 4F। এইটা শর্তটা প্রমাণ করতে দিচ্ছি যে দেখাও যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য 4 গুণের থেকে পর্দা আর বস্তুটাকে যদি বেশি দূরত্বে রাখা হয় তাহলে দুটো অবস্থানের জন্য আমরা পাবো। এখানে একটা কথা লিখবে, বুঝলে? এখানে লিখবে যে ইউ এর দুটি বাস্তব মানের জন্য, এটা আমি এখানে লিখছি না কিন্তু, ইউ এর দুটি বাস্তব মানের জন্য এই শর্তটা তোমরা যেটা ওই ক্লাস মাধ্যমিকে সিদ্ধার্থ উপপাদ্য থেকে সব পড়ে এসছো আর কি। ওকে, পরের কোশ্চেন এসো। বেগুনি বর্ণের আলোর জন্য একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেমি হলে লাল আলোর জন্য ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? দিয়ে দিয়েছে দেখো, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক বেগুনি ও লাল আলোর জন্য 1.532 1.512। ওকে, লেন্স নির্মাতার সূত্র থেকে দেখো, লেন্স নির্মাতার সূত্র তোমাদের মনে আছে, ঠিক আছে? এখান থেকে আমরা কিভাবে লিখছি দেখো, একটা হচ্ছে বেগুনি আর একটা লাল পড়ছে। বেগুনি বর্ণের জন্য এইভাবে লিখছি, বেগুনি বর্ণ। তো বেগুনি ইংলিশ তো ভায়োলেট, সবাইকে ভি দিয়ে ডোনেট করে দাও। তাহলে 1/f ভায়োলেট সমান হচ্ছে মিউ ভি, মানে ভায়োলেটের জন্য প্রতিসরাঙ্ক 1/r1 মাইনাস 1/r2। এটা ভাগ হয়ে যাবে, লাস্টে কেটে দেবো। আর লাল আলোর জন্য, লাল মানে হচ্ছে রেড, ঠিক আছে? এটাকে লিখছি 1 ফোকাস দৈর্ঘ্য এফ আর সমান মিউ আর মাইনাস 1/r1 মাইনাস 1/r2। আর1 আর2 গুলো সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই, ভাগ হয়ে যাবে। দুটোকে ভাগ করে দাও, 1/fv বাই 1/fr সমান মিউ ভি মাইনাস 1 বাই মিউ আর মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো এফ আর বাই এফ ভি সমান হচ্ছে মিউ ভি মাইনাস 1 ভায়োলেটের প্রতিসরাঙ্ক বাই মিউ রেডের প্রতিসরাঙ্ক। এবার তথ্যগুলো বসাও, কি কি দিয়েছে দেখি আগে। বেগুনি বর্ণের আলোর জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেমি, তাহলে বেগুনি মানে এফ ভিটা দিয়েছে, তাহলে এফ আর বাই 50 সমান, আচ্ছা বেগুনি প্রতিসরাঙ্ক লাল আলোর প্রতিসরাঙ্ক দেখো, বেগুনি 1.532 1.512, তাহলে ওখানে বসাও 1.532 মাইনাস 1 বাই 1.512 মাইনাস 1, 0.532 বাই 0.512, 532 বাই 512। তাহলে এখান থেকে এফ রেড মানে হচ্ছে 50 ইন্টু 532 বাই 512। দেখো ফোকাস দৈর্ঘ্য একটু বেড়ে যাবে, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য ফোকাস বেড়ে যাবে। 532 বাই 512 মানটা, ঠিক আছে? একটু ক্যালকুলেট করো। তো এই মানটা আসছে দেখো 51.95 সেন্টিমিটার। তাহলে লাল আলোর জন্য ফোকাস দৈর্ঘ্য, অতএব লাল আলোর জন্য ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 51.53 সেন্টিমিটার। উত্তরটা একটু মিলিয়ে নিই তবু, হ্যাঁ 51.95, হ্যাঁ ঠিক আছে 51.95 সেন্টিমিটার। পরে কোশ্চেন এসো, লেন্সের অবান্য সমবায় বলতে কি বোঝো? সাধারণত হয় কি, এটা যদি বড় লেন্স হয়, বড় উন্মেষ, ঠিক আছে, মানে লেন্সটাই যদি বড় হয় তাহলে কি হয়, এইখানে ধরো একটা সাদা বস্তু, এটা হচ্ছে সাদা একটা কোনো বস্তু, তার যে মানে সেখান থেকে যে রশ্মিগুলো আসছে, এই সাদা রশ্মি এখান থেকে না তাদের নিজের ফোকাস দৈর্ঘ্য অনুযায়ী, আমরা জানি যে লালের ফোকাস দৈর্ঘ্য বেশি, তো লালগুলো বেশি দূরে গিয়ে মিট করবে। ওকে, এটা হচ্ছে লাল বা আমি আর নাম দিচ্ছি। আর যেখানে ভায়োলেট গুলো কাছে এসে মিট করে যাবে, ওকে, এটা হচ্ছে ভায়োলেট ভি। তার ফলে কি দাঁড়াচ্ছে ঘটনাটা, এইখানে একটা প্রতিবিম্ব, এইখানে একটা প্রতিবিম্ব, এইখানে একটা প্রতিবিম্ব, মানে কন্টিনিউ ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড, এইভাবে কন্টিনিউ এইদিকে, ঠিক আছে, প্রতিবিম্ব তৈরি করবে, অসংখ্য প্রতিবিম্ব তৈরি করবে, কালারফুল প্রতিবিম্ব তৈরি করবে। এই যে ঘটনাটা, এটাকে কাটানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে বিশেষ লেন্সের সমবায় ইউজ করি, ঠিক আছে? সেটা শর্ত হচ্ছে ω1/f1। আর হ্যাঁ, এইটা কি বলা হয়, বর্ণা যে ক্রোমাটিক অ্যাবিরেশন বা ক্রোমাটিক অ্যাবিরেশন, বাংলাটা কি আছে কি জানি, অপেরণ। অ্যাবিরেশন মানে অপেরণ, বর্ণ অপেরণ, বর্ণাপেরণ। ওকে, বর্ণাপেরণ এটাকে বলে। তো এটাকে কাটানোর জন্য যে আমরা লেন্স সমবায় ইউজ করি, সেটা একটা শর্ত হচ্ছে দুটো যদি লেন্স ইউজ করি তাদের ω1+f1/ω2/f2 এইটাকে 0 হতে হবে, ঠিক আছে? মানে এর ওমেগা কোন, ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা, ঠিক আছে, বিচ্ছুরণ ক্ষমতা। আর এফটা তো হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তাহলে দুটো যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য আর বিচ্ছুরণ ক্ষমতা ফোকাস দৈর্ঘ্য, এই দুটোর যে মানে বিচ্ছুরণ ক্ষমতা ফোকাস দৈর্ঘ্যের যে অনুপাত, তাদের যে সমষ্টিটাকে 0 হতে হবে এমন ভাবে, বা এইটার এই যে অনুপাতটা ইকুয়াল টু এটা নেগেটিভ হবে এটা, ঠিক আছে? তাহলে সেই লেন্সটা এখানে এরকম ভাবে আলাদা আলাদা ছবি তৈরি করবে না, সমস্ত ছবিগুলো একটাই ছবি তৈরি করবে, এবং যদি সাদা অবস্থায় সাদাই তৈরি করবে। এই যে ঘটনাটা বা এই যে ব্যবস্থাটা, সেটাকে বলা লেন্সের অবান্য সমবায়, ঠিক আছে? আচ্ছা, দুটি সুসংগত উৎস নিঃসৃত পৃথক তীব্রতার তরঙ্গ ব্যতিচার ঘটায়। ব্যতিচারের ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত 16
তাহলে তরঙ্গদৈর্ঘ্য তীব্রতা অনুপাত। ওকে, সর্বোচ্চ তাকে লিখছি আই ম্যাক্স, ঠিক আছে, আই ম্যাক্স বাই আই মিনিমাম, এটাকে এই অনুপাতটা বলছে 16। তো আই ম্যাক্স মানে হচ্ছে এ ম্যাক্স বাই এ মিন তার হোল স্কোয়ার সমান হচ্ছে 16 মানে 4 স্কোয়ার, মানে রাখো 4/1 তার হোল স্কোয়ার, এইভাবে ভেঙে নাও। তাহলে এ ম্যাক্স মানে হচ্ছে দুটো ধরো বিস্তার, সেটা হচ্ছে A1 আর A2, যোগফল করলে ম্যাক্সিমাম আর বিয়োগফল করলে মিনিমাম তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4/1 তার স্কোয়ার। তাহলে এখান থেকে A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2 বিস্তার, এগুলো হচ্ছে বিস্তার, ঠিক আছে, 4/1। আচ্ছা কি বার করতে দিচ্ছে? তীব্রতা দুটো অনুপাত। তাহলে এক কাজ করি, এটাকে যোগ ভাগ করে দাও, A1 প্লাস A2 প্লাস A1 মাইনাস A2 ডিভাইডেড বাই A1 প্লাস A2 মাইনাস A1 প্লাস A2 সমান এটা 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1। ওকে, তো এখান থেকে পাচ্ছি দেখো A2 A2 কাটছে, এখানে A1 A1 কাটবে, তাহলে 2A2 2A1 বাই 2A2 সমান 5/3। তো A1 বাই A2 সমান 5/3, বিস্তারে বর্গ করে দাও, তাহলে A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার সমান 25/9, ঠিক আছে। তার মানে আই মানে তো স্কোয়ার, যেহেতু আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার বা এ স্কোয়ার, ঠিক আছে, যেটা লিখে না কেন। তো তার মানে I1 বাই I2 এটা আসবে দেখো 25/9, অতএব I1 আর তীব্রতা দুটোর অনুপাত হবে দেখো 25:9, ঠিক আছে। ভালো করে ভেবে করবে, ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক খুব সোজা অঙ্ক আর কি। ওকে, মানে মনে হবে বিস্তারের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হচ্ছে তীব্রতা, এটা মনে থাকলেই চলবে। উত্তরটা মিলিয়ে নাও একটু। হ্যাঁ, 25:9। পরের কোশ্চেন, পোলারয়েডের দুটি বিশেষ ব্যবহার উল্লেখ করো। পোলারয়েড কোথায় কোথায় ব্যবহার হয়? এক নম্বর হচ্ছে রোদ চশমা, এটা তো সবাই মনে রাখবে, রোদ চশমা সেখানে ব্যবহার হয়। আর 2 নম্বর হচ্ছে পোলারয়েড আর কোথায় ব্যবহার? বাসের জানালা, ঠিক আছে, বাসের জানালা, এটা একটা মনে রাখবে। 3 নম্বর হচ্ছে আর কথা বলা যেতে পারে পরীক্ষাগারে, এটাই লিখে দেবে, যা মনে আসবে সেটা লিখে দেবে। গাড়ির হেলমেট, ঠিক আছে, সেখানেও আমরা ইউজ করতে পারি, যাতে করে দূর থেকে যে ইয়েগুলো আসছে লাইটগুলো সেগুলোকে মানে কাটানোর জন্য। ওকে, ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় কোন বর্ণের আলোক রশ্মির জন্য ঝালর প্রস্থ ন্যূনতম হয়? বেগুনি বর্ণ, জানো এটা। সিটা যে বিটা সমান কি হয়? ল্যামডা বড় মামা বাই ছোট মামা, এইভাবে মনে রাখতে বলেছি। তার মানে বিটা প্রপোর্শনাল টু ল্যামডা, বিটা প্রপোর্শনাল টু ল্যামডা। এখন ল্যামডা ভি অর্থাৎ ভায়োলেটের যে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়, ঠিক আছে, কার থেকে? লাল, লাল হচ্ছে সব থেকে বেশি, তাহলে বিটা মানে ভি লেস দেন বিটা রেড। তার মানে বেগুনি বর্ণের জন্য বেগুনি বর্ণের ঝালর প্রস্থ কম, বেগুনি বর্ণের ঝালর প্রস্থ, ওকে, ঝালর প্রস্থ সব থেকে কম, সবচেয়ে কম, এটা একটু সহজে লিখে নেবে, ঠিক আছে, বেগুনি বর্ণ। আর সব থেকে বেশি লাল বর্ণ। আচ্ছা, পরের কোশ্চেন এসো। পরের কোশ্চেনে 12 দাগ ঢুকে গেছি, মানে লাস্টের কোশ্চেন চলছে আর কি। 12 ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধন গুণক ও প্রবাহ পরিবৃত্তি অনুপাতের সম্পর্ক প্রতিষ্ঠা করো। 12 প্রবাহ বিবর্ধক গুণক, প্রবাহ বিবর্ধক গুণক, এটা মানে হচ্ছে বিটাটা, বিটা মানে মনে রাখবে ডেল আইসি আউটপুট কারেন্ট বাই ডেল আইবি। এখানে আইবি মানে বেস কারেন্ট, বি আছে মানে বিটা আছে, বি আর বিটার মধ্যে একটা মিল আছে। আর একটা কি নাম দিয়েছে, সেটার নাম হচ্ছে দেখো পরিবৃত্তি, কই বাবা নামটা পালিয়ে গেল, যে প্রবাহ পরিবৃত্তি অনুপাত, প্রবাহ পরিবৃত্তি অনুপাত, এটা হচ্ছে আলফা, ঠিক আছে, অনুপাত, এটা হচ্ছে আলফা। আলফা মানে হচ্ছে ডেল আইসি আউটপুট কারেন্ট বাই ডেল আইই। ওকে, ই মানে ই আর আলফা, এটা সরবর্ণে একটা মিল আছে না, সেইভাবে মনে রাখবে। এখন আমরা কি জানি, এমিটার কারেন্ট আইসি, বা আমরা এইভাবে লিখছি আই ই, এমিটার কারেন্ট সমান কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট, ঠিক আছে। তাহলে ডেল আই ই সমান ডেল আইসি প্লাস ডেল আইবি। ওকে, ডেল আইসি তে ভাগ করে দাও, ডেল আই ই বাই ডেল আইসি সমান 1 প্লাস ডেল আইবি বাই ডেল আইসি, ঠিক আছে, আইসি কারেন্টটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আই বাই আইসি, এখানে দেখো এটা হচ্ছে 1 বাই আলফা হবে না, তাহলে এটা হবে 1 বাই আলফা সমান 1 প্লাস 1 বাই বিটা, এটাই রেখে দিতে পারো, না হলে একটু মডিফাইড করতে পারো, অর্থাৎ 1 বাই আলফা সমান বিটা প্লাস 1 বাই বিটা। তাহলে এখান থেকে আলফা সমান বিটা বাই 1 প্লাস বিটা, এরকম যে কোনো একটা, বা বিটা সমান আলফার আকারে 1 মাইনাস আলফা, যেগুলো যা আসবে সেভাবে রেখে দিতে পারো, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। নেক্সট, বুলিয়ান বীজগণিতে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। ডেসিমেল নাম্বার 10, বাইনারি নাম্বার 11, অ্যাকচুয়ালি 11 নয় 1 1 বলবো। তো 10 11 এটা মানে হচ্ছে 10 মানে ডেসিমেল নাম্বার, আর 11
অফ টু, এটাকে ডেসিমেলে করে নাও 1 ইন্টু 2 টু দি পাওয়ার, একটা দুটো আছে মানে এক কমি নাও, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। ঠিক আছে, এটা হচ্ছে 2 প্লাস এটা হচ্ছে 1 সমান 3, তাহলে 3। তো স্বাভাবিক 10 গ্রেটার দেন 3, তাহলে অবশ্যই 10 গ্রেটার দেন 11 অফ 2। ঠিক আছে, মানে 10 সংখ্যাটা 3 এর থেকে বড় তো, আর 11 ওই যে বাইনারি নাম্বার, এটা মান হচ্ছে 3। আচ্ছা, পরের কোশ্চেন, প্রদত্ত বর্তনীতে a1 b0 হলে y এর মান কত? এক কাজ করো, সার্কিটে এঁকে ফেলো। তো দেখো, এটা আগে বুলিয়ান ইকুয়েশনটা বার করার চেষ্টা করো। প্রথম দেখো a আর b অর গেটে আসছে, তাহলে এখানটা কি আসবে? a অর b, মানে a প্লাস b এই আকারে আসবে, বোঝা যাচ্ছে তো? এই দুটো ডাইরেক্ট অর গেটে ঢুকছে, আর এটা দেখো অর গেট বোঝা যাচ্ছে, আর এটা হচ্ছে অ্যান্ড গেট। ঠিক আছে, এখানে দেখো a আসছে b আসছে, তো a আর b ডট করলে কি হবে? a ইন্টু b, ন্যান্ড আছে মানে তার বার হয়ে গেল। ওকে, এখানে আবার অ্যান্ড গেট আসছে, তাহলে ফাইনালি y সমান কি দাঁড়াচ্ছে? y a প্লাস b আসছে। ওকে, এটাকে x ধরো না, এটাকে x, আর এটাকে y ধরো না, y না লিখে কি লিখবো? x1 x2 লেখো, x1 x2। ঠিক আছে, তাহলে y সমান কি আছে দেখো, এটা তো অ্যান্ড গেট, y সমান আসবে x1 ইন্টু x2। ঠিক আছে, এটা আমি একবার ফাইনালি লিখছি, দাঁড়াও। y সমান x1 ইন্টু x2, x1 মানে কি বললাম? a প্লাস b, তাহলে a প্লাস b ইন্টু x2 মান কি হতে হচ্ছে? x2 মান হচ্ছে a ইন্টু b তার বার। এক কাজ করে আমরা ডি মর্গানস উপপাদ্য একটু অ্যাপ্লাই করি, a প্লাস বি ডট, a প্লাস বিটাকে লিখতে থাকো a বার প্লাস b বার, মানে এই মাঝের ডটটাকে ভেঙে দাও, প্লাস করে দাও, এটা আর এই বারটাকে ভেঙে দাও, তো এটাকে একটু গুণ করে দাও, a ইন্টু a বার প্লাস a ইন্টু b বার প্লাস a বার ইন্টু b প্লাস b ইন্টু b বার। ঠিক আছে, এটাকে একটু আমরা সমাধান করছি, দেখো এই মানটা 0 এই জায়গাটা, আর এই জায়গাটাও 0। ঠিক আছে, এই দুটো মান 0, তাহলে পড়ে থাকছে কি? a b বার প্লাস a বার b, সেটাই তো আসছে। হ্যাঁ, তাহলে এখানে লিখছি y ইকুয়ালস, আমরা পেলাম দেখো a b বার প্লাস a বার b, এরপর মান বসাও, a মানে 1, b বার তাহলে 0 বার প্লাস a বার মানে হচ্ছে 1 এর বার ইন্টু b মানে 0, তো 1 ইন্টু 0 বার মানে হচ্ছে 1 প্লাস 1 এর বার 0 ইন্টু 0, 1 ইন্টু 1 মানে 1, 0 ইন্টু 0 মানে 0, তাহলে 1 প্লাস 0, 1 মানটা আসবে। ঠিক আছে, এই ভ্যালুটা আসছে দেখো 1, এটা এক্সর গেটের মতো আর কি, a a b বার প্লাস a বার b মানে হচ্ছে এক্সর গেট। ওকে, পরে কোশ্চেন, অথবা পূর্ণ তরঙ্গ একমুখী কারক হিসাবে পিএন সংযোগ ডায়োডের ক্রিয়ার চিত্র সহ ব্যাখ্যা করো। কতবার যে কোশ্চেনটা এসেছে তার ঠিক নেই, আবার আঁকছি। পূর্ণতর একমুখী কারক হিসাবে আমি হালকা করে এঁকে যাচ্ছি, এটা একটা ইনপুট সিগন্যাল ট্রানজিস্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, এই ট্রান্সফরমার, এটা হচ্ছে ভি ইনপুট। ঠিক আছে, এইখানটা একটা ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয় মনে রাখবে। এটা একটা ডায়োড D1, এটা D1, আর এইখানটা একটা ডায়োড D2। ঠিক আছে, তো এটাই যে লোড রেজিস্ট্যান্স, এটার অ্যাক্রসে আমরা ভি আউটপুটটাকে মাপবো, এটা ধরো নাম দিচ্ছি লোড রেজিস্ট্যান্স RL। ওকে, আর এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এখানটা অ্যাকচুয়ালি কানেকশন হবে ট্রান্সফরমারের সাথে। তো হয় কি, যখন D1টা পজিটিভ বায়াসে থাকে মানে সম্মুখ বায়াসে, তখন এই দিক থেকে ধরো কারেন্ট ফ্লো হচ্ছে, এটা যে এই দিকে হয়ে কারেন্ট আসছে। ঠিক আছে, আবার যখন D2 পজিটিভ বায়াসে, ওই দিকটা নেগেটিভ, তখন এটা বাদ দিলে এই দিকে হয়ে কারেন্ট যাচ্ছে, তো এইদিকে হয়ে, মোট কথা এইদিকে হয়ে, মানে দুটো ক্ষেত্রে কিন্তু RL এর মধ্যে একই দিকে কারেন্ট যাচ্ছে। এই দিকটা ভালো তোমাদের মোবাইলটাকে, আর এই পুরো সিস্টেমটা হচ্ছে মোবাইল অ্যাডাপ্টারটা বা চার্জারটা। ঠিক আছে, আমি একবার সেই গ্রাফগুলো এঁকে জাস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে ধর ভি ইনপুট, খানিকগুলো গ্রাফ মনে পড়ছে তোমাদের সবই, এটা 12 অর এ, তো ভি ইনপুটটা এরকম ছিল। ঠিক আছে, এটা তো ভি আউটপুট, এটা D1 এর জন্য এই দিক, এই মানে এই যে প্রান্তগুলো, তো আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি চারটেকে লুপ এঁকে, সেই যখন কষ্ট করে ছবি এঁকেছি। তো এই প্রান্তটা 0, এইটা ফ্লো করবে, এটা 0, কারণ এই দিকটা যখন পজিটিভ তখন D1টা সম্মুখ ব্যাস, D2টার বিপরীত ব্যাসে কোনো কারেন্ট জানো, রোধটা অসীম হয়ে যায়। আবার যখন D2টা সম্মুখ ব্যাস, তখন এইখানটা 0, এইটুকু মানে সেকেন্ড অর্ধের জন্য, মানে এইটা অর্থাৎ এই পার্টটার জন্য তখন এ ফ্লো করাচ্ছে। ঠিক আছে, দিয়ে এইটা হচ্ছে D1 প্লাস D2, মানে ভি আউটপুটটা যেটা পাচ্ছি, ভি আউটপুটটা এরকম করে। ওকে, আর এটাকে ফিল্টার যদি ইউজ করি, আমরা এইভাবে অনেক গ্রাফ এঁকেছিলাম, তখন এই গ্রাফগুলো অনেকটা এরকম করে স্মুথ হয়ে যায়। ঠিক আছে, এইভাবে এঁকে দেবে একটু, আর মুখে যেগুলো বলো একটু লিখবে, বহুবার এসছে কোশ্চেনটা। ঠিক আছে, পরে কোশ্চেন, আলোক ডায়োডকে বিপরীত বায়াসে ব্যবহার করা হয় কেন? আচ্ছা, এগুলো ভালো ভালো কোশ্চেন ধরেছে কিন্তু। বি 12 অর বি, ঠিক আছে, ফটোডায়োড এটাকে বিপরীত বায়াসে কেন ব্যবহার করা হয়? বিপরীত বায়াসে এই জায়গাটা দেখো, এইটা তো বিপরীত বায়াসে কারেন্টটা যেটা স্মুথলি আসে। ঠিক আছে, হুস করে বাড়ে না বা হুস করে চেঞ্জ হয় না, হালকা করে চেঞ্জ হয়ে আসে,
আর যখন চেঞ্জ হয় তখন এইখানটা যেটা ব্রেকডাউন ওখানে আমাদের কাজে লাগে না। তো এই জায়গাটাকে আমরা ইউজ করি অ্যাকচুয়ালি। ওকে, নাম্বার 2 হচ্ছে কর্মদক্ষতাটা হাই হয়। নাম্বার 3 হচ্ছে পড়ে যাওয়ার চান্সটা কম থাকে, বেশি কারেন্ট থাকে না, অল্প কারেন্ট, ফলে পড়ে যাওয়ার চান্সটা থাকে না, স্লিপ থাকে বেশি। এইভাবে মানে একটু ফটো ডায়োডের কাজ কি অ্যাকচুয়ালি, ফটো ডায়োড মানে হচ্ছে লাইট পড়লো সেখান থেকে আমরা তড়িৎ পাচ্ছি, তাই তো। তো ফটো ডায়োডের ঠিক এলইডির বিপরীত কাজ, এটা মনে রাখবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, সহজে একটু লাইটে ইয়েতে আমরা কারেন্টটা সেই মধ্যে চেঞ্জ হতে পারবো, অর্থাৎ সেন্সিটিভিটিটা খুব ভালো। এই তথ্যগুলো একটু দেবে আর কি, না হলে স্ক্রিনে একটু দিয়ে রাখছি। লজিক বর্তনীগুলি কোন নীতিতে কাজ করে? 12 অর সি। এটা একটা আনসার হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার নীতি, বুলিয়ান অ্যালজেব্রা তার নীতি, আর ডি মর্গানস ল, এই দুটোই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, ডি মর্গানস ল। আরো যদি কিছু থাকে তাহলে আমাকে একটু দেখে নিচ্ছি। এটা লজিক বর্তনীগুলি কোন নীতিতে কাজ করে? এক হচ্ছে অর্ধপরিবাহিতে কাজ করে, বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে, ডি মর্গানস ল। কি টাইপের কোশ্চেন দিয়েছে এটা কিছু বুঝে উঠতে পারলাম না। ঠিক আছে, মোটামুটি উত্তর দিলাম। দেখি এখানে গুগলে সার্চ করে দেখে দিচ্ছি কত দিচ্ছে, কি অ্যান্সার দিচ্ছে, সেটাই তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা অ্যান্সার আমারও ঠিকঠাক আর জানা নেই। ওকে, তো এই ছিল কাহিনী। আর তোমরা বহুতজন আবার পিডিএফ এর জন্য রিকোয়েস্ট করেছো, কিন্তু আর পিডিএফ আমি বাবা দিতে পারছি না অনেকজনের। হ্যাঁ, এখানে একটা প্রবলেম হয়েছে, আমি যেটার জন্য বেশি করে ছেড়ে দিলাম। প্রচুর জন তোমাদের পেমেন্টে ফেল হয়েছে, প্রচুর জন মেসেজ করছে, আমি এই মুহূর্তে সবাইকে রিপ্লাই দিতে পারিনি। তবু যতগুলো যারা আমাকে ফিজিক্স গুলো পাঠাইছে তাদেরকে আমি পিডিএফ গুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। ঠিক আছে, তাদের প্রবলেমগুলো আমি সলভ করেছি। তো যাদের পেমেন্ট ফেল হচ্ছে সেক্ষেত্রে তো আমি কিছু করতে পারবো না। তোমাদের কি পেমেন্ট কেন ফেল হয় তার জন্য আমি মেসেজও করেছি। তারপর হচ্ছে তারপর হ্যাঁ, ভিডিও শেষে বলেও দিচ্ছি কিভাবে পেমেন্টটাকে ঠিকঠাক করবে। যাই হোক, কোনো চাপ লিও না, যারা নিতে পেরেছো, যারা পারেনি অসুবিধা নেই। পরের বার সেমিস্টার থেকে তোমাদের ফিডব্যাকগুলো কিন্তু জানাবে, পিডিএফ গুলো অনেকেই জানাইছো, অনেকে জানাওনি। তো পরের বার থেকে মানে পরের যে সেমিস্টার আছে সেখান থেকে সবগুলি পিডিএফ দেওয়ার চেষ্টা করে যাবো। ঠিক আছে, মানে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, অর্থাৎ পরের বছরের জন্য। তোমরা যারা 11-এ আছো তারা তো 12-এ উঠছে, আর তোমরা 12-এ তো আর কিছু বলার নেই, তোমরা তো বেরিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তোমাদের পরবর্তী জয়েন্টের পরীক্ষা বা নিট পরীক্ষা ইত্যাদির জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তখন তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবে না। ঠিক আছে, আমরা চেষ্টা করছি 23 জানুয়ারি এর মধ্যেই সমস্ত কিন্তু পেজ শেষ করে দেবো, যেভাবে হোক। দরকার দিনে একটা জায়গায় 2-3টে ভিডিও আসতে পারে, আমি যখনই যেদিন ফাঁকা থাকবো। আর তোমার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না, যারা তোমার মতো এখন স্ট্রাগল করছে, সামনে পরীক্ষার্থী। ঠিক আছে, আর ভিডিও ভালো হলে একটি লাইক দাও, লাইক দিয়ে যত বেশি উৎসাহিত করতে পারবে তত দ্রুত ভিডিও আসবে। ঠিক আছে, ভিডিও তত তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, তোমার মতামত অবশ্যই আমাদের জন্য সবার আগে প্রায়োরিটি পাবে, তাই তোমাদের কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।